আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। তো দেখতে দেখতে আমরা রসায়ন দ্বিতীয় পত্রে চলে আসছি। কংগ্রাচুলেশনস। বায়োলজি শেষ করার পর কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ করার পর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চলে আসার জন্য। তো পরীক্ষার বাকি বেশি দিন নাই, মেবি 6 দিন আছে। জানি তোমাদের অনেক প্রেশার, এখন জানি না কেমনে কি হবে, বাট ইনশাল্লাহ এই 4 দিনের মধ্যেই তোমাদের সেকেন্ড পেপারের সিলেবাসটাও শেষ করাই দিব যে কোনো মূল্যে। ইনশাল্লাহ একটু দোয়া করবা যেন শেষ করাইতে পারি। সত্যি বলতে সিলেবাসটা শেষ হলে নিজের দিক থেকে একটা মানসিক শান্তি পাবো যে হ্যাঁ 1 মাসের মধ্যে একটা কথা দিয়েছিলাম যে গুচ্ছের জন্য তোমাদের যতটুকু দরকার, যতটুকু পসিবল ততটুকু শেষ করা, সেটা করতে পারছি। এই হচ্ছে কথাবার্তা, সময় বেশি নষ্ট করবো না, পড়ার মধ্যে জাম্প মারবো। তো শুরু করা যাক। পরিবেশ রসায়ন নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? তো এইখানে এই চ্যাপ্টারটার কিছু জিনিস আছে যেগুলো তুমি একদম স্কিপ করতে পারবে না, মানে এই টপিকগুলো, হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে পড়া শুরু করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পরিবেশ রসায়নের যে কনসেপ্টটা মেনলি বুঝতে তো পারতেছো যে পরিবেশের মধ্যে যে রসায়নের একটা কাজ কারবার আছে সেটা নিয়েই মানে সব কিছুই আছে। তো দুটা মূল উপাদান হচ্ছে যে কি নাইট্রোজেন গ্যাস যেটা হচ্ছে 78.09%, আর হচ্ছে অক্সিজেন গ্যাস যেটা সেটা হচ্ছে কি 20.95%। দেখো O2টাকে তুমি যদি উল্টা করে লিখো 20 হয় না, দেখছো 20। আর এদিকে দেখো এটা রেঞ্জ 7, 8, 9, দেখছো 7, 8, 9। নাইট্রোজেনেরটা কত 7, 8, 9, আর এদিকে অক্সিজেনের কত উল্টা দেওয়া লিখলে 20। তো সূর্যের প্রখর তাপে হচ্ছে স্থলভাগে দিনে হচ্ছে দ্রুত আর দ্রুত উত্তপ্ত, রাতে হচ্ছে দ্রুত শীত হয়, এগুলো তো বললাম। সমুদ্রের পানির উপরে প্রবল ঘূর্ণিবায়ুর টানেও পানিতে হচ্ছে ঘূর্ণ সৃষ্টি হবে, ঠিক আছে, যা পানি পর্বত আকারে প্রবল বেগে উপকূলকে আঘাত করে। এটাই হচ্ছে যে সর্বনাশের জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস জিনিসটা কি মেনলি উপকূলে যে মানে একটা পানির ঢেউ যে ঘূর্ণটা সৃষ্টি করবে সেটার কারণে ধ্বংসটা হবে, সেটা হচ্ছে মেনলি আমরা জলোচ্ছ্বাস বলতেছি। এবার আসি বায়ুমণ্ডলের গঠন ও উপাদান নিয়ে কিছু কথাবার্তা আছে। এখানে বেশি কিছু লাগে না, আমরা জাস্ট টু দ্য পয়েন্ট পড়াশোনা করবো, এগুলো তো বলিয়ে দিছি। বায়ুমণ্ডল হচ্ছে 75% গ্যাসীয় মিশ্রণ থাকে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পরিসরে, এবং 99%ই গ্যাসীয় মিশ্রণ থাকে 30 কিলোমিটার ব্যাপী অঞ্চলে। তো বায়ুমণ্ডলের কিছু বৈশিষ্ট্য আছে যে এই বায়ুমণ্ডলটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সাথে আবর্তন করছে। মোট ভর হচ্ছে 5.0 × 10⁻18 কেজি বা হচ্ছে 5.0 × 10⁻15 টন, এগুলো আছে। তো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের ঘনত্ব অধিক হ্রাস পায়। সমুদ্র সমতলে বায়ুমণ্ডলের চাপ 760 mmHg আর হচ্ছে 1 atmosphere। দেখো রেঞ্জটা দেখো 6, 7 এরকম না, 6, 7 ভুল করা যাবে না। আবার 740 বা 730 টাইপসের রেঞ্জ থেকে কিন্তু দাগাই দেওয়া যাবে না, ঠিক আছে? হলেও তা 15 কিলোমিটার উচ্চতায় প্রায় হচ্ছে 100 mmHg বায়ুচাপ, এবং 100 কিলোমিটার উপরে চাপমাত্রা হচ্ছে 3.0 × 10⁻7 atmosphere হয়। তো বায়ুমণ্ডলের বিস্তৃতি ধরা হয় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। কত? 500 কিলোমিটার। তো গুরুত্ব নিয়ে অনেক কথাবার্তা আছে, লাগতেছে না। আচ্ছা আমরা এই জায়গাটা একটু পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, মানে বায়ুমণ্ডলের অঞ্চলসমূহ। তোমাদেরকে জাস্ট একটু ফার্স্টে বলবো যে এই চিত্রটা একটু দেখো, মানে সাজানোটা দেখো। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার বা হচ্ছে তারপর সবার উপর হচ্ছে এক্সোস্ফিয়ার। মানে সিরিয়ালটা দেখতেছো, পৃথিবীর উপরে যে ভূপৃষ্ঠের লেয়ারটা, হ্যাঁ ট্রপো থেকে শুরু করে তোমার ধীরে ধীরে টপ থেকে শুরু করে ধীরে ধীরে এক্সে যাচ্ছে। তো এটা কি? তো ট্রপোস্ফিয়ার নিয়ে আমরা একটু কথা বলবো যে 15 কিলোমিটার পর্যন্ত হচ্ছে যে এরিয়াকে আমরা ট্রপোস্ফিয়ার বলছি। তারপর 760 mmHg থেকে হচ্ছে উপরের দিকে কমতে থাকে বায়ুচাপটা, আর 15 কিলোমিটার উচ্চতায় প্রায় হচ্ছে 100 হচ্ছে যে mmHg চাপ থাকে। এগুলো লাগতেছে না, এই জিনিসটা লাগতেছে। 7 ডিগ্রি সেলসিয়াস হারে যখন হ্রাস পাবে তখন 12 কিলোমিটার উচ্চতায় প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস হবে। এই রেঞ্জটা জাস্ট এমনিতেই মাথায় রাখো, তোমার মেনলি যে রেঞ্জটা লাগবে সেটা আপু তোমাদেরকে বলে দিব। আচ্ছা ট্রপোস্ফিয়ারে একটা জিনিস হচ্ছে যে কি বিভিন্ন ঝড় ঝঞ্ঝা এগুলো হয়, এই জন্য হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল বলতেছে। আর অন্যদিকে হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি হয় না, এই জন্য এটাকে হচ্ছে শান্ত মণ্ডল বলতেছে। তো দেখো ধরো টপ টপ মানুষজন, হ্যাঁ টপ মানুষজন হচ্ছে কোন একবার রেজাল্ট খারাপ করছে, তো লাইফে বিপর্যয় আসছে মানে ও অনেক ক্ষুব্ধ হয়ে যাবে, রেগে যাবে। ট্রপোস্ফিয়ার হচ্ছে যে কি ক্ষুব্ধ মণ্ডল। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, দেখো স্ট্র্যাটোস্ফিয়ার দন্তস তালবস, আমি তোমাদেরকে বলছিলাম এই টাইপসের ওয়ার্ডগুলোর মধ্যে মিল খুঁজে পাবা। তো স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে যে কি তোমার শান্ত মণ্ডল। তো স্ট্র্যাটোস্ফিয়ার কি বলতেছি, যেহেতু শুষ্ক আর শান্ত বলতেছি, তাহলে এটা এখানে হচ্ছে জেট বিমান চলাচল করতে পারবে, ঠিক আছে? আর আরেকটা কথা আছে যে উভয় অঞ্চলের মানে ট্রপোস্ফিয়ার পরবর্তী স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে উভয় অঞ্চলের মধ্যবর্তী বায়ুর একটা পাতলা স্তর আছে যেটাকে হচ্ছে ট্রপোপাউস বলতেছি। ট্রপো আর স্ট্র্যাটোর মাঝখানে একটা তোমার অঞ্চল আছে।
তো বায়ুমণ্ডলের ঊর্ধ্ব দিকে তাপমাত্রা পরিবর্তনকে হচ্ছে ল্যাপস রেট বলে, আর ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা কম হ্রাসের দিকে হচ্ছে পজিটিভ ল্যাপস রেট বলে। দেখো জিনিসটা হচ্ছে উচ্চতা বাড়লে হচ্ছে তাপমাত্রা কমতেছে, এটাই হচ্ছে তোমার পজিটিভ ল্যাপস রেট, বুঝছো? এটাই মাথায় রাখো, উচ্চতা বাড়াবো তাপমাত্রা কমাবো তখন হচ্ছে পজিটিভ ল্যাপস রেটটা হবে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি বলছে 15 থেকে 50 কিলোমিটার। দেখো এখানে আমি বলছি 0 থেকে 15 কিলোমিটার, তো এটার উপরের অংশ 15 থেকে 50 কিলোমিটার, তো 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে এটা। আর এটার স্ট্র্যাটোস্ফিয়ারের দ্বিতীয় স্তরের বিস্তৃতি হচ্ছে তোমার 35 কিলোমিটার। তারপর তাপমাত্রা হচ্ছে -55°C থেকে বাড়ে। ওখানে আমরা কি পড়ছিলাম যে 12 কিলোমিটার উচ্চতায় হচ্ছে -55°C পৌঁছায়, এখানে -55°C থেকে শুরু হয় টেম্পারেচারটা। তো ক্রমশ বৃদ্ধি পেয়ে হচ্ছে 2°C পৌঁছাচ্ছে। তারপর এই যে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কম যে বৃদ্ধি, সেটা হচ্ছে আমরা নেগেটিভ ল্যাপস রেট বলতেছি। হ্যাঁ, উচ্চতা বাড়ার সাথে হচ্ছে যে তাপমাত্রা কমটা বাড়াটা, এখানে কি হচ্ছে উচ্চতা বাড়ার সাথে তাপমাত্রা কমছে তাই হচ্ছে পজিটিভ বলছে, আর ওইখানে কি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়তেছে তাপমাত্রা বাড়তেছে, তখন এটাকে নেগেটিভ ল্যাপস রেট বলতেছি। তো গ্যাসের ঘনত্ব তাপমাত্রা ট্রপোস্ফিয়ারের মতো উপরের দিকে একইভাবে কমতে থাকে, 10 mmHg থেকে হচ্ছে 1 তে চলে আসে। তো স্ট্র্যাটোস্ফিয়ারে মেনলি কি হয়, ইউভি শোষণকারী ওজোন O3 থেকে হচ্ছে যে অক্সিজেন সৃষ্টি হয়, মানে তাহলে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে, ওজোন গ্যাসটা আছে, O3 গ্যাসটা আছে। এই যে এই ওজোন যে গ্যাসটা সেটা হচ্ছে পৃথিবীকে হচ্ছে ছাতার মতো আচ্ছাদন করে রাখে ছিদ্র হওয়া থেকে। ওজোন গ্যাসের যে লেয়ারটা সেটা যদি ফুটা হয়ে যায় তাইলে বাজি গেছে, আমরা বরবাদ গেছে একদম যাকে বলে। আচ্ছা, মেসোস্ফিয়ার নিয়ে পড়বো। মেসোস্ফিয়ার হচ্ছে কি 50 থেকে 85। আমরা সিকোয়েন্সটা একটু মাথায় রাখবো যে কীভাবে ছিল, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই জন্য বলতেছে এই চিত্রটা একটু মাথায় ভালো মতো গেঁথে নিতে হবে। হ্যাঁ, তো মেসোস্ফিয়ার হচ্ছে কি 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার রয়েছে। তো -93°C হচ্ছে যে কি তাপমাত্রা শীতলতম অবস্থায় থাকে, তার মাঝে -93°C হচ্ছে তোমার লোয়েস্ট টেম্পারেচারের একটা কথাবার্তা বলছে। তো এখানে ইউভি শোষণকারী O3 আর অন্যান্য রাসায়নিক পদার্থের অনুপস্থিতি রয়েছে, মেসোস্ফিয়ারে কোনো কিছু নেই। মেসোপাউচ নামক হচ্ছে যে একটা পাতলা অবস্থান্তর বায়ুস্তর রয়েছে। দেখো মানে মেসোস্ফিয়ার যখন তোমার শেষ হচ্ছে তখন জিনিসটা মিললে আমরা পাবো। হ্যাঁ, এই দেখো মেসোস্ফিয়ার শেষ প্রান্তে রয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, এই জিনিসটা একটু মাথায় রাখো, কিভাবে মাথায় রাখতাম আমি। দেখো আমি মাথায় রাখছি যে মেসে, হ্যাঁ আমি মেসে থাকি এখন, তোমার যেখানে পড়াশোনা করতেছি ওখানে মেস নিয়ে পড়াশোনা করতেছি, সরি মানে মেসে থেকে পড়াশোনা করতেছি। তো মেসে হচ্ছে যে হুটহাট হয় যে কোনো কিছু থাকে না, ধরেন খাওয়ার জন্য হঠাৎ করে কোনো কিছু পাই না। তো এইখান থেকে মাথায় রাখবে ইউভি শোষণকারী O3 আর হচ্ছে অন্যান্য রাসায়নিক পদার্থ এগুলো অনুপস্থিত থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে কি আমি যেখানে থাকি সেখানে হচ্ছে টেম্পারেচার তোমার এবার 12°C পর্যন্ত নামছে, তো এটা অনেক ঠান্ডা জায়গা, শীতলতম। তো ওটা মাথায় রাখবো, মেসেজ হচ্ছে শীতলতম। দেখো কথাটা বুঝো, টপের মানুষজন হচ্ছে ক্ষুব্ধ থাকে, তারপরে স্ট্র্যাটো দন্তস্ব তালবস্য মিল আছে শান্ত, তাহলে হচ্ছে মেসের মানুষজন হচ্ছে যে মেসে হচ্ছে যে ঘরটা একটু ঠান্ডা হয়ে থাকে, তো শীতলতম শেষ। তো থার্মোস্ফিয়ার চতুর্থ ধাপ, যেটা হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, দেখো সিকোয়েন্সটা 0 থেকে 15 ট্রপোস্ফিয়ার, এখানে হচ্ছে তোমার মানে বিমানের একটা চিত্র আছে। এরপর স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 50, তারপর 2°C পর্যন্ত পৌঁছায়, -55 থেকে 2°C পর্যন্ত পৌঁছাইছে। তারপর 50 থেকে 85 হচ্ছে মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার হচ্ছে 85 থেকে 500 পর্যন্ত। তো তোমার মেসোস্ফিয়ার যাওয়ার পর -93°C পৌঁছায়। এই যে পজিটিভ লেফট রেট, নেগেটিভ লেফট রেট কখন, স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে তাপমাত্রা যখন মানে উচ্চতা বাড়াচ্ছি কিন্তু হচ্ছে যে কি তোমার তাপমাত্রাটা বাড়তেছে, তখন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে নেগেটিভ লেফট রেট। পজিটিভ কখন, যখন হচ্ছে তোমার উচ্চতা বাড়তেছে কিন্তু তাপমাত্রা কমতেছে, তখন হচ্ছে পজিটিভ লেফট রেট। এই যে ডায়াগ্রামগুলো না একটু মাথায় যদি গেঁথে ফেলতে পারো, সিকোয়েন্সটা চিত্রটা -55 থেকে 2 যায়, 2 থেকে -93 যায়, এই যে একটা জিনিস এটা তুমি একটু মাথায় রাখতে পারলে হচ্ছে যে মোটামুটি চ্যাপ্টারটা এই পার্টটুকু হচ্ছে ভালো মতো তোমার আয়ত্তে চলে আসবে। আচ্ছা, বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু -93°C বলছিলাম। এই যে -93°C বা 180 কিলোমিটার তাপমাত্রা বায়ু শীতলতম অবস্থায় পৌঁছে। আচ্ছা, তো এই স্তরে বিপরীতভাবে তাপমাত্রা -93°C থাকে, তো ওটা সৌর বিকিরণ মাত্রার উপর নির্ভর করে 427 ডিগ্রির মধ্যে পরিবর্তিত হয়ে যায়। এই যে এখানে হচ্ছে তোমার বিভিন্ন আয়ন, ইলেকট্রন, যোজন বিজন এগুলো হবে অনুপরমাণু থাকবে, এই জন্য এটাকে আয়নোস্ফিয়ার বলে। থার্মোস্ফিয়ার হচ্ছে আয়নোস্ফিয়ার। তো বিভিন্ন আয়নের নাম থাকবে, এই যে N2+, O2+, O+, NO+, H+, He+। দেখো আমরা কি জেনারেলি অক্সিজেনকে প্লাস আয়ন দিয়ে দিই, কিন্তু নাকি এই যে সূর্যের একটা তোমার সাথে সম্পর্ক, একটা মানে পাওয়ারফুল জিনিসপাতির কথা বলতেছি, এই জন্য হচ্ছে যে কি তোমার এগুলো আছে। আর এরপর উপরের দিকে অধিক তাপমাত্রা রয়েছে এক্সোস্ফিয়ার। তার এক্সোস্ফিয়ারে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি থাকে। এই একটা কমন সেন্স দিয়ে ভাবো না, একটা মানুষ যদি এক্স হয় ওর উপর সবসময় তো মানুষের অনেক রাগ থাকে না, বিপরীতে থাকা মানুষের তো অধিক তাপমাত্রা হচ্ছে এক্সোস্ফিয়ারে। আর হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসটা রয়েছে, ঠিক আছে। এক্সোস্ফিয়ারের উপরের দিকে রয়েছে চৌম্বক স্ফিয়ার। তো এক্সের প্রতি হচ্ছে একটা বিকর্ষণ থাকে আমাদের,
চৌম্বক, হ্যাঁ এর উপরে রয়েছে চৌম্বক স্ফিয়ার। জাস্ট একটু মাথায় মজা করে হলে মজা করে সিকোয়েন্সটা একটু মাথায় রাখলে পরীক্ষায় তুমি আর ভুলভাল করবে না, এটাই আর কি। এই ছকটা তো পড়াই দিলাম। ট্রপোস্ফিয়ার কী ছিল, 15 থেকে 0 থেকে হচ্ছে 15, আর তাপমাত্রা কত ছিল 760 থেকে 100, দেখো 6 7 আর দিকে 100। আর ওটা কি ছিল, কমে রাশি হচ্ছে -55°C থেকে 12 কিলোমিটার পর্যন্ত। আমি বলছিলাম না N2 কি ছিল 7 8 9, আর এদিকে অক্সিজেন দেখো 20, উল্টা লিখতে লিখলো 20। তো গৌণ উপাদান আছে H2O 1 থেকে 4%, তারপর আর্গন আছে 0.93%, এগুলো তো গেছে। এবার আসে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কি 15 থেকে 50। এখানে একটা মজার জিনিস হচ্ছে, দেখো এই যে স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার ডিফারেন্সগুলো হচ্ছে 35 তো একটু পরীক্ষার সময় খেয়াল রাখবা যে যদি তুমি সিকোয়েন্সটা মাথায় রাখতে পারো, ট্রপো ছিল, এরপর স্ট্যাট ছিল, এরপর মেসো ছিল, এরপর থার্মো ছিল, সিকোয়েন্সটা মাথায় রাখতে তখন 35-এর ডিফারেন্স দিয়ে যেটা অপশনে মিলবে সেটাই উত্তর। মুখস্থ করা লাগতেছে। তো 15 থেকে 50 কিলোমিটার হচ্ছে যে কি তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, ওই চাপ কমতে থাকবে, এদিকে এখানে কি হবে +2 থেকে 50 কিলোমিটারে যাবে। তারপর মেসোস্ফিয়ারে কি হবে 50 থেকে 85, এখানে তোমার -93 ডিগ্রি থেকে হচ্ছে 83 কিলোমিটার যাবে। এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার মানে এই যে হোমোস্ফিয়ারের কথাবার্তা। এই যে হোমোস্ফিয়ারের তোমার যা যা থাকে আছে নাইট্রোজেন, অক্সিজেন। এবার আসে হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ার কি মানে মেনলি হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার বলে আয়ন থাকবে বিভিন্ন, তো এটা কি হবে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত হবে। আর তাপমাত্রা কি হবে 427 থেকে একদম তোমার 1727 ডিগ্রিতে গেছে। এগুলো লাগতেছে না। এখান থেকে হেটারোস্ফিয়ারে মুখ্য উপাদান গৌণ উপাদান একটা জিনিস খেয়াল করবে, মুখ্যত হচ্ছে অক্সিজেন এমনিতে আসে, আর গৌণত হচ্ছে অক্সিজেন প্লাস আছে। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তারপর O2, এখানে O2 প্লাস আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে হেটারোস্ফিয়ারের উদাহরণ, আর ওখানে হচ্ছে হোমোস্ফিয়ারের উদাহরণ। এইগুলো কথাবার্তা। 85 কিলোমিটার পর্যন্ত বললাম হোমোস্ফিয়ার নিয়ে কথাবার্তা বলতেছে। 85 কিলোমিটার পর্যন্ত হচ্ছে হোমোস্ফিয়ার। এখানে 78% হচ্ছে N2 থাকে, 21% হচ্ছে অক্সিজেন, আর 1% হচ্ছে আর্গন। এগুলো তো গেছে। আর হেটারোস্ফিয়ার কি হোমোস্ফিয়ারের উপরে 85 কিলোমিটারের উপরে যে হচ্ছে বায়ুমণ্ডলে গ্যাস, অণু ও আয়নের মধ্যে অসমসত্ব মিশ্রণ দ্বারা হেটারোস্ফিয়ার ঘটে। তাপীয় পরিবহনে এই ক্ষেত্রে ঘটে না। এগুলো আছে, এগুলো গেল। তো প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা কোথায় ঘটে? আমরা বলছিলাম যে মানুষজন যে হুট করে, তখন মানুষজন হুট করে যা খারাপগুলো খুব ক্ষুব্ধ হয়ে থাকে, তো ট্রপোস্ফিয়ার। এবার আমি বাকি অপশনগুলোও চেক করবো। দেখো এটাই কিন্তু জরুরি। তুমি ধরো কোনো একটা অপশনে পারতেছো না, তাহলে তোমার ওই টপিকটা গ্যাপ আছে, তুমি একটু করে নিবা। স্ট্র্যাটোস্ফিয়ার কি বলছে দন্তস তালবস্য মিল আছে, তাহলে শান্তমণ্ডল। মেসোস্ফিয়ার কি বলছে, মেসো হচ্ছে আমার ম্যাসটা একটু ঠান্ডা শীতলতম। তারপর ওইখানে কি বলছে, ম্যাস হচ্ছে হুটহাট খাবার দাবার অনেক কিছু থাকে না, তো ওইখানে হচ্ছে তোমার অক্সিজেন, ওজোন গ্যাস আর অন্যান্য জিনিসগুলো অনুপস্থিত ছিল। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে, তোমার ওজোন গ্যাসটা আছে। তারপর ট্রপোস্ফিয়ারে দিয়ে কি যায়, তোমার জেট বিমান যায় বলছিলাম। তারপর আয়নোস না, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে তোমার হচ্ছে যে জেট বিমান যায় যে, হ্যাঁ এটা না ছিল আয়নোস্ফিয়ার দিয়ে, হ্যাঁ শান্তশিষ্ট থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে হচ্ছে জেট বিমান যায়, ঠিক আছে। এইভাবে একটু দেখে নিবা, শিওর হয়ে না। তো আয়নোস্ফিয়ার তো বলছি অনেক বেশি টেম্পারেচার। থার্মোস্ফিয়ার, তারপর আয়নোস্ফিয়ারের উপর কি আছে এক্সোস্ফিয়ার, আবার এক্সোস্ফিয়ারের উপর কি আছে চৌম্বকস্ফিয়ার। এইভাবে একটু মাথায় রাখবো। যদি তোমার পুরো কনসেপ্টে তুমি কথাবার্তা বলতে পারো, তা তুমি মনে করো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি শিখে ফেলছি। তো এগুলো লাগতেছে না, বহুত কিছু লিখছে আসলে এখানে। আচ্ছা, ওজোন গ্যাসের গুরুত্ব কি, ওজোন স্তরের গুরুত্ব কি? সূর্যের আলোর অধিকাংশ উচ্চস্তর বিকিরণ ইউভি রশ্মি যেটা আছে সেটা শোষিত হয়। বিকিরণ স্ট্র্যাটোস্ফিয়ার এসে অক্সিজেন অণুকে ভেঙে ও পরমাণুতে রূপান্তর করবে। এগুলো নিয়ে কথাবার্তা আছে। স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে সূর্যের আলো ইউভি শোষণ করে, যেটা হচ্ছে যে মানবকুলকে সব প্রাণীকুলকে হচ্ছে ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে। তো এটার কিছু ক্ষতিকর প্রভাব আছে, এটা একটু মাথায় রাখতে হবে। ইউভি রশ্মি হচ্ছে যে কি রাসায়নিক বন্ধনকে ভেঙে দিতে পারে, তারপর বায়োলজিক্যাল প্রক্রিয়াকে বিনষ্ট করবে, চোখের ক্যাটারাক্ট সৃষ্টি করতে পারে, চামড়ায় ক্যান্সার করতে পারে। ওজোন স্তর ইউভি রশ্মিকে শোষণ করে অক্সিজেনে পরিণত করে। ওজোন কি করে অক্সিজেনে পরিণত করে, জিনিসটা একটু খেয়াল করো। তোমার বন্ধন ভেঙে দিবে, হ্যাঁ। তারপর হচ্ছে বায়োলজিক্যাল প্রক্রিয়াকে বিনষ্ট করে দিবে। এরপর হচ্ছে চোখের ক্যাটারাক্ট যেটা সেটা সৃষ্টি করতে পারে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর স্ট্র্যাটোস্ফিয়ার কি বলছে, আমরা 15 থেকে 50 কিলোমিটার। ট্রপোস্ফিয়ার ছিল 1 থেকে 15 কিলোমিটার, আর 50 থেকে 85 কি ছিল মেসোস্ফিয়ার। এটাই বলতেছি তোমাদেরকে যে একটা একটা অপশন পড়লে হবে না, একটা জিনিস পারলে হবে না, সবগুলো পারতেছো কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে। তারপর ভবিষ্যৎ থেকে কম উচ্চতা ট্রপোস্ফিয়ারে একই ওজোন গ্যাস বায়ু দূষক রূপে গ্রিন হাউস গ্যাসের কাজ করে। দেখো আমরা যে ট্রপোস্ফিয়ারের ওখানে ওজোন গ্যাসের কথাবার্তা পড়ছিলাম আর কি, কম উচ্চতায়, তো ওই জিনিসটা কিন্তু আবার গ্রিন হাউস গ্যাস হিসাবে, গ্রিন হাউস গ্যাসের যে একটা প্রভাব থেকে মুক্তি, ওইখানেও কিন্তু কাজ করতেছে, এটাই বলছে। আচ্ছা, এখানে বদ বায়োলজিক্যাল, বদ হচ্ছে বিনষ্ট, এটা একটু মাথায় রাখবা যে বিনষ্টর কথা কিন্তু বায়োলজিক্যাল প্রক্রিয়া বলছে। আর চোখের ক খ তো মিলি পাচ্ছ, চোখের ক খ ক্যাটারাক্ট, খ চোখ শেষ, চামড়ায় ক্যান্সার, এগুলো তো জানোই। আচ্ছা, এখানে হচ্ছে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের কিছু প্রভাবক নিয়ে কথা বলতেছে। তো নিয়ামক আছে তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব, সমুদ্র জলীয় অবস্থা, এগুলো আছে। দিনের বেলা হচ্ছে
সমুদ্র বায়ুপ্রবাহ, রাতের বেলা হচ্ছে স্থল বায়ুপ্রবাহ সৃষ্টি হয়, এগুলো তো গ্যাসের। সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড়কে সাইক্লোন, হারিকেন বা হচ্ছে টাইফুন বলে। এগুলো লাগতেছে না? এখানে অনেক কথা বলতেছে শীতল উচ্চচাপে সমুদ্রের বায়ু স্থলভাগে প্রবাহিত হয়। আর অপরদিকে হচ্ছে রাতের বেলায় শীতল উচ্চচাপ হচ্ছে শুষ্ক যেটা বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত। কোথায় কিটা প্রবাহিত হচ্ছে সেটা একটু মাথায় রাখতে হবে। সাইক্লোন তৈরিতে হচ্ছে তোমার দেখো এখানে একটু একটা জিনিস মাথায় রাখিও, এই দুইটা এনএমসিকে আমি অনেকবার ভুল করছি, এটা কথা আছে কেন দেখো। ফার্স্ট হচ্ছে দুইটা মূল কারণ আছে, একটা হচ্ছে গভীর সমুদ্রের পানির উচ্চ তাপমাত্রা, আর একটা হচ্ছে সমুদ্রের বায়ুমণ্ডলে নিম্নচাপের সৃষ্টি। সমুদ্রের পানি উচ্চ হবে, বায়ুমণ্ডল কি নিম্ন হবে, একটা গেছে। তারপর সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা 27°C ও 80°F। আমি সবসময় কি হতো যেন পড়ার সময় জাস্ট এই ডিজিটটাই পড়তাম, পুরো লাইনটা পড়তাম না, এটাই আমাকে শেষ করছে। দেখো এখানে লিখছে এর বেশি হইতে হয়, 27°C বা 80°F বেশি হতে হবে। পরীক্ষায় কি করবে জানো, ওই রেঞ্জটা দিয়ে দিবে 27°C আর হচ্ছে 80°F। এবার তুমি দাগাবা, এবার তুমি সুন্দর করে ভুল করে আসবা, তারপরে তুমি চিল্লাবা আর সারাদিন পরে আসছি ভুল কেন দিয়েছে টিচারে। কিন্তু দোষ হচ্ছে তোমার আর আমার, কারণ আমরা পুরো লাইন পড়ি নাই। 27°C বা 80°F বেশি হতে হয়, হ্যাঁ বেশি হতে হবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা এখানে হচ্ছে বৃষ্টিপাতের বহুত কথাবার্তা আছে। বৃষ্টিপাতের ফলে হচ্ছে জলীয় বাষ্প থেকে সুপ্ত তাপ বা হচ্ছে ল্যাটেন্ট হিট ছেড়ে দেয়, যা বাষ্পীভবন বাড়িয়ে দেয়। আবার সুপ্ত তাপের প্রভাবে সমুদ্রের বায়ুমণ্ডলের তাপমাত্রাও বেড়ে যায়, যেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। নিম্নমুখী বায়ু নিম্নচাপ কেন্দ্রমুখী হয়, চারদিক থেকে আসা বায়ু চক্রাকারে আবর্তিত হতে থাকে, এই অবস্থাকে হচ্ছে সাইক্লোন বলবো। তো ঘূর্ণিঝড় চক্রাকারে আবর্তিত হলে বায়ুর একটা কেন্দ্র থাকে, ওটাকে ঘূর্ণিঝড় কেন্দ্র বলবো। এগুলো গেছে। গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের কারণে প্রচন্ড গতিসম্পন্ন চারদিক থেকে বেজে একটা ঘূর্ণন সৃষ্টি হবে স্থলভাগে, এটাকে সাইক্লোন বা সামুদ্রিক ঘূর্ণিঝড় বলবো। সাইক্লোনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 60-63 কিলোমিটার বা হচ্ছে 40 মাইল হতে হয়। মহাসাগর এটাকে সাইক্লোন বলতেছি, জাপান এটাকে টাইফুন বলতেছি। দেখো জাপান ফ এই যে টাইফুন, তারপর ফিলিপাইনে হচ্ছে টাইফুন বা বাগিও বলতেছি, তারপর মেক্সিকোতে হচ্ছে হ্যারিকেন বলতেছি, অস্ট্রেলিয়াতে সাইক্লোন বলতেছি। এই নামগুলো একটু তোমার এত লাগে না, জিএসটির জন্য আসলেই লাগে না এগুলো, তাই একটু পড়াই দিলাম আর কি। আচ্ছা এখানে একটা জিনিস আছে, সমুদ্রের যে ঘূর্ণিঝড়ের যেটা মারাত্মক দিক সেটা হচ্ছে জলোচ্ছ্বাস 500 মাইলের বেশি হতে পারে। তারপর এখানে একটা কথা আছে যে চৈত্র বৈশাখ মাসে হচ্ছে যে নিম্নচাপ সৃষ্টির ফলে দক্ষিণ পশ্চিমাংশে মৌসুমী বায়ুর স্থলভাগে ঘূর্ণিঝড় অথবা কালবৈশাখী অথবা টর্নেডো সৃষ্টি হয়, এগুলো তো গেছে। তো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টির মূলে রয়েছে বায়ুমণ্ডলের উপাদান গ্যাস N2O2 CO2 আর হচ্ছে পানি বাষ্প, এগুলো গেছে। তো গ্যাসীয় অবস্থা ও গ্যাসের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথাবার্তা আছে, যে আকার আকৃতি তোমার হচ্ছে যে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, গ্যাসের ঘনত্ব হচ্ছে কম হয়। তারপর আয়তন সংকোচন আণবিক যে স্থান সেটা খুব বেশি হয় হচ্ছে আয়তন সংকোচনশীল হয়। তাপ আয়তনের সম্প্রসারণ, ওটা হচ্ছে স্থির চাপ হচ্ছে গ্যাসের মধ্যে তাপীয় সম্প্রসারণ খুব বেশি, তাপ প্রয়োগ হচ্ছে গ্যাস আয়তন খুব বৃদ্ধি হয়। তো সংসূত্র নিয়েও কথাবার্তা আছে, জাস্ট একটু কি হয়েছে কি না হয়েছে একটু দেখবো। গ্যাসের সূত্র আছে তো পিবিটি, মানে তোমার পিবিটি রিলেটেড হচ্ছে সূত্রগুলা সবগুলা, এই যে তোমার মোল সংখ্যা, আয়তন, চাপ, তাপমাত্রা, এগুলো যে কোনো দুইটা রাশিকে স্থির রেখে বাকি দুইটা নিয়ে কাজকর্ম যেটা সেগুলো হচ্ছে গ্যাস সূত্র। তো গ্যাস সূত্র মেনে তিনটা সম্পর্ক নিয়ে আছে, বয়েল সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এগুলো নিয়ে একটু পড়া লাগবে আসলে। আদর্শ গ্যাসেরও একটা সমীকরণ আছে। তো সাধারণ গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, নেভেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, এগুলো হচ্ছে যে কি মোটামুটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কিন্তু আদর্শ গ্যাস না। কিন্তু দেখো আমরা আইডিয়াল বা হচ্ছে যে আদর্শ জিনিসটাকে যখন ডিফাইন করি এত কিছু পারফেক্ট, কিন্তু আমাদের মানুষের পক্ষে কি আসলে সবসময় সবকিছু আদর্শ হওয়া সম্ভব? প্রতিটা দিনই কি একটা মানুষের পক্ষে আদর্শ হওয়া সম্ভব হয়? ধরো পার্টিকুলার কিছু দিনে বলতে পারি যে না আইডিয়াল আদর্শ একটা মানুষ, কিন্তু প্রত্যেক দিন ওই বার্ডেন পুশটা নেওয়া যে হচ্ছে বৈশিষ্ট্য, মানে আদর্শ একটা মানুষ হব, ওই জিনিসটা আসলে খুব মানে অনেক বার্ডেন পুশ। আমার নিজের ক্ষেত্রে এটা আসলে অনেক বেশি বার্ডেন পুশ যে আদর্শ টাইপসের শব্দ পাতিল। আচ্ছা এখানে গ্যাসের আয়তন চাপ নিয়ে কিছু কথাবার্তা আছে। SI এককে হচ্ছে যে আয়তনকে ঘনমিটারে, ঘন ডেসিমিটারে বা ঘন সেন্টিমিটার প্রকাশ করা হয়। তো 1 মিটার কিউব সমান 10 কিউব ডিএম কিউব, 10 কিউব এল। তারপর 1 এল সমান হচ্ছে 1000 ml আর 1000 সেন্টিমিটার কিউব। তাহলে হচ্ছে যে কি তোমার সেন্টিমিটার কিউবকে হচ্ছে এল দিয়ে প্রকাশ করতে পারি। এবার সে একক সমূহ বললাম এটা 1 m কিউব সমান 10 কিউব ডিএম কিউব, তাহলে 1000 ডিএম কিউব সমান হচ্ছে 10 কিউব এল, 1000 এল সমান হচ্ছে 10 to the 6 সেন্টিমিটার কিউব। জাস্ট তুমি এই জিনিসটা মাথায় রাখো, 1 মিটার কিউব সমান 10 কিউব ডিএম কিউব, তাহলে হচ্ছে 1000 এল।
এটাই আর কি। আর 1L সমান হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব, এটাই। চাপ হচ্ছে যে কিংবা ছোটাছুটি বলে গ্যাসের একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করবো সেটা P = F/A না, ওটাই একক ক্ষেত্রফলের উপর যে ফোর্সটা বলটা হচ্ছে যে দেয় সেটাই তো চাপ। তো 0°C তাপমাত্রায় 45° অক্ষাংশ সমুদ্র সমতলে যে পরিমাণ বায়ু চাপ 760 mm পারদ চাপের সমান হয়, এটাকে হচ্ছে যে 1 বায়ু চাপ বা 1 অ্যাটমসফিয়ার বলতেছি। তো SI এককে গ্যাসের চাপ হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল দিয়ে প্রকাশ করব। তো 1 অ্যাটমসফিয়ার সমান কত? 101.325 কিলো প্যাসকেল, 1.01 × 10⁵ প্যাসকেল। তো 1.01 × 10⁵ nm², আর এটা হচ্ছে যে কি 760 mmHg। এগুলো তো গেছে। 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 76 সেন্টিমিটার Hg, 760 mmHg, আর হচ্ছে 1.01 × 325 কিলো প্যাসকেল। আমি জাস্ট মাথায় রাখলাম 101,325 এটা দিয়ে 1 অ্যাটমসফিয়ার সমান কত? 101.325 থেকে 101,325 বললাম, 101,325। এবার এসটিপি নিয়ে বহুত কথাবার্তা আছে, একসাথে লিখে দিছি। এসটিপিতে তোমার টেম্পারেচার থাকবে 0°C মানে 273 কেলভিন, 22.4 লিটার হচ্ছে তোমার আয়তন। 1 অ্যাটমসফিয়ার হচ্ছে তোমার মানে বায়ু চাপ আর কি। আর এদিকে ওইটাকে 1 অ্যাটমসফিয়ারকে আমরা 101.325 কিলো প্যাসকেল লিখতে পারি। এবার এসএটিপিতে হচ্ছে তোমার 24.789 লিটার হবে তোমার আয়তন, 25°C আর 298 কেলভিন তাপমাত্রা থাকবে, আর 101 কিলো প্যাসকেল থাকবে। আর এনটিপিতে কি 24.04 লিটার থাকবে, এটা 20°C টেম্পারেচার থাকবে। আর এফসিলোর জিরো মান হচ্ছে 0 কেলভিন। দেখো 0 সেলসিয়াস এটা করবে না, জাস্ট তুমি মাথায় রাখবে এফসিলোর জিরো হচ্ছে 0 কেলভিন, বাকিগুলো দরকার নাই তোমার। যখন তুমি ফিজিক্স পড়তে যাবা তখন হচ্ছে অনেক কিছু পড়বা, যে ত্রৈধীয় বিন্দু তাপমাত্রা টাইপসের কথাবার্তা পড়বা। যখন তুমি ফিজিক্স সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্সটা শেষ করবা তখন তো একটু ভুল করা যাবে না। অ্যাবসোলিউট জিরোটা হচ্ছে তোমার 0 কেলভিন, এটা দিলে বাকিটা হচ্ছে তোমার ত্রৈধীয় দিয়ে মিলানো যাচ্ছে। এসএটিপিতে গ্যাসের আয়তন কত বললাম? 24.789। তো 22.4টা কি ছিল? এসটিপি ছিল। এনটিপিতে কত ছিল? তোমার 20°C তাপমাত্রা ছিল, আর এদিকে হচ্ছে 24 সামথিং ছিল, এই 24.04 লিটার ছিল, এরকমই আর কি। তো এসটিপিতে কি হয়? স্টেপি পূর্ণর উপর হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, এটা হচ্ছে 0°C হবে, 273 কেলভিন হবে। আর আদর্শ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার 101.325 কিলো প্যাসকেল। আর তাপ যেটা তোমার আয়তন সেটা হচ্ছে 22.414 এল মোল ইনভার্স 1। আর এসএটিপি কি স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট, হ্যাঁ এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার 25°C 298 কেলভিন তাপমাত্রা, এটা বললাম 100 কিলো প্যাসকেল হচ্ছে যে কি চাপ, আর আয়তন কত? 24.789। তো বয়লের সূত্র আছে, বয়লের সূত্র গ্যাস আয়তন আর চাপের মধ্যে সম্পর্ক। আচ্ছা এই যে গ্যাস সূত্র, হ্যাঁ এগুলোর একটা তোমাদেরকে মজার জিনিস দেখাই আমি। আচ্ছা আগে প্রচুর বুঝাই ফেলিনি, তারপর মজার জিনিসটা দেখাবো, সেটাই ভালো হবে। তো টর্সেলি হচ্ছে ব্যারোমিটার আবিষ্কারের পর তাপমাত্রা স্থিরকে একটা সম্পর্ক দিছে। তো সম্পর্কটা কি? স্থির তাপমাত্রা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, স্থির তাপমাত্রা হচ্ছে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক হবে। ব্যস্তানুপাতিক যখন বলতেছি বি সমানুপাতিক 1/p, তাহলে P1V1 = কে। ওকে এটা কি তোমার ধ্রুবক। তো ওইখান থেকে একটা জিনিস হচ্ছে, এটা তোমার সমতাপীয় লেখা, তারপর আইসোথার্ম লেখা, আর হচ্ছে সমষ্ণ লেখচিত্র দিবে, হ্যাঁ যেটা তোমার বয়লের সূত্র আর কি। তো ওই সমীকরণটা একটু লাগে, P1V1 = P2V2। আমরা কি বলছিলাম যে আমরা দুইটা রাশিকে কনস্ট্যান্ট রেখে আর দুইটা রাশি নিয়ে কাজ করবো। তো এখানে আমরা তাপমাত্রা কে হচ্ছে মেনলি তাপমাত্রা আর হচ্ছে যে মোল সংখ্যাটাকে কনস্ট্যান্ট রাখছি, তাহলে হচ্ছে চাপ আর বায়ুর মধ্যে একটা সম্পর্ক দিচ্ছি। সম্পর্কটা কি দিচ্ছি? যে মানে আয়তন হচ্ছে যে কি চাপের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে তোমার সম্পর্কটা দিচ্ছি, ঠিক আছে। তারপর এই যে এখানে লিখছি অনেক কিছু, যে সমস্যা লেখা বা আইসোথার্মের একটা কথাবার্তা, দ্বিগুণ করলে হচ্ছে গ্যাসের আয়তন হাফ হয়, এগুলো তো বোঝা যাচ্ছে। তো এখানে যে গ্রাফটা, হ্যাঁ পিবি ভার্সেস পি এর যে গ্রাফটা, সেটা যখন দিব তখন এক্স অক্ষ সমান্তরাল হবে। যখন ভি ভার্সেস পি দিব হাইপারবোলা হয়। ভি ভার্সেস 1/p এর যখন তুমি গ্রাফটা আঁকবা তখন ওটা মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ হবে। এটা একটু মাথায় রাখো, হ্যাঁ একটু মুখস্থ টাইপসের কথাবার্তা আছে। তো এই যে গ্রাফটা, হ্যাঁ এই যে গ্রাফটা দেখতেছো, এটাকে তুমি হচ্ছে অধিবৃত্তীয় বা হাইপারবোলিক বলতে পারবা। তো এটা হচ্ছে সমতাপ রেখা, সমষ্ণ লেখা বা আইসোথার্ম লেখা বলা যায়। এই যে পি এর সাথে যে সম্পর্কটা করছে বি এর, হ্যাঁ পি সমানুপাতিক 1/b না, তো ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু, ওটা তো তোমার এরকম কার্ভ টাইপসেরই হবে। এগুলো তো গেল, এগুলো লাগতেছে না। আচ্ছা 25°C 1 অ্যাটমসফিয়ার চাপে তুমি 4L O2 কে 0.8L তে পরিণত করতে চাপকে কত বৃদ্ধি করতে হবে? কথাটা বলো, চাপের বৃদ্ধি কত হবে এটা জিজ্ঞাসা করছে। তো 25°C ঠিক আছে, তাপমাত্রা কনস্ট্যান্ট আছে, 1 অ্যাটমসফিয়ার বায়ু চাপ দিয়েছে 4L O2। তো আমি দেখতেছি যে কি চাপের সাথে তোমার বায়ুর একটা চাপের সাথে তোমার আয়তনের একটা সম্পর্ক দিচ্ছে। তো চাপের সাথে আয়তনের সম্পর্ক কোথায়? বয়লের সূত্র বি সমানুপাতিক 1/p।
তো বি সমানুপাতিক 1/p মানে কি তোমার, আচ্ছা আমি তোমাদেরকে সমানুপাতিকের ম্যাথগুলো করার একটা জিনিস দেখাই দিই তোমাদেরকে। হ্যাঁ, কোশ্চেনটা একটু দেখে নাও। হ্যাঁ, আমি তোমাদেরকে করাই দিচ্ছি ম্যাথটা। দেখো, আমরা জানি যে বলের সূত্র হচ্ছে যে কি তোমার মানে আয়তনের সাথে হচ্ছে যে চাপের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, বি সমানুপাতিক 1/p। দেখো বি ব্যস্তানুপাতিক হচ্ছে 1/p। আর সমানুপাতিক বলে এটা এভাবে বলা যায়, বি সমানুপাতিক 1/p, আর ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি মিলি এটাই। তো ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে কি হয় জানো, দেখো এখানে যখন v2 দিচ্ছি, হ্যাঁ নিচে তোমার p2 হবে। জিনিসটা বুঝতেছো, যখন নিচে মানে উপরে v2 দিচ্ছি তখন ব্যস্তানুপাতিক সম্পর্কে পাশের রাশিটার নিচে হচ্ছে p2 হবে, আর এদিকে v1 p1, মানে v2 এর সাথে p1 উপরে উল্টা, দেখো উল্টা না, এখানে v2 এখানে p1, তো উল্টা না, এই যে বি সমানুপাতিক 1/p কিন্তু। তো এটাই, এরপর জাস্ট মানগুলো বসাবো। দেখো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, অনেকে কি করে ফার্স্টে তোমার ক্যালকুলেশন করা শুরু করে। ফার্স্টে ক্যালকুলেশন করবা না, ফার্স্টে তুমি যতটা সম্ভব সূত্র বসাই দিবা, সূত্র বসানোর পর হচ্ছে তুমি ক্যালকুলেশন করবা। তো 1/4 হচ্ছে 0.8 আছে, তো 0.8টা যখন তুমি উঠাই দিবা, তো 1 দশমিকের জন্য 1, একের পর হচ্ছে যতগুলো সাত ততগুলো শূন্য, তো 4 × 10 40, 40 কাটে ভাগ করলে হচ্ছে 5। তো আমাদের কি বলছে, চাপ কতটুকু বাড়াতে হবে, তো ডেল পি বাই করবো, মানে আগের মানটা থেকে হচ্ছে পরের মানটা বিয়োগ, তো 5 থেকে হচ্ছে -1 করলে তোমার 4 হয় না। তো এটাই তো উত্তর আসছে। দেখো জিনিসটা বুঝছো? তো বয়েল সূত্রের তোমার সমীকরণ কি ছিল, p1 v1 = p2 v2, ব্যস্তানুপাতিক সম্পর্ক, বি এর সাথে পি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক না এটা। তো স্থির তাপমাত্রা হচ্ছে, আমরা আরেকটা মানে অনুসিদ্ধান্ত বলতেছি, স্থির তাপমাত্রা হচ্ছে পি সমানুপাতিক ডি। তো সমানুপাতিক যখন দেখো p1 d1 দিছো, সেম না, আর ব্যস্তানুপাতিক হলে কি বলতো, p1 বাই এখানে তোমার d2 হতো তখন, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। আর টেম্পারেচার কি, স্থির টেম্পারেচারের কথা বলে বুঝে নিতে হবে, সেটা বয়েলের সূত্র। এবার আসে চার্লসের সূত্র। চার্লস কি বলতেছে, গ্যাসের আয়তন আর তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক বলছে। তো চার্লস কি বলছে, যত চার্জ তত হচ্ছে চাপ স্থির। তো চাপ স্থির আর হচ্ছে তোমার মোল সংখ্যাটা স্থির বলতেছে, দুইটা রাশি যখন স্থির বলতেছি তাহলে আর দুইটা রাশি নিয়ে সম্পর্ক। তো বি আর টি এর সাথে সম্পর্ক, তো ওইটা কি বলছে, বি সমানুপাতিক টি। তো এটাই দেখো, এখানে অনেক কথাবার্তা আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি বাই হচ্ছে 273, মানে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন হচ্ছে 0 এবং দ্বিগুণ 2v নট হয়। তো এই যে ভি নট বাই 273 অনুপাত, সেটাকে হচ্ছে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক অথবা গ্যাসের আয়তন হ্রাস গুণাঙ্ক বলে। কথাটা বুঝো, হ্রাসের ক্ষেত্রে গুণাঙ্ক, এমনিতে হচ্ছে প্রসারাঙ্ক, এটা একটু মাথায় রাখতে হবে। আর চার্লসের যে সূত্র প্রযোজ্য, সেটা কিন্তু নিম্ন চাপে হইতে হবে। হ্যাঁ, তো ওর সূত্রটা মেনলি কি বলছে, তোমার ভি সমানুপাতিক টি বলছে। এবার আসে পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা নিয়ে। আমি বলছি জাস্ট পরম তাপমাত্রা বা 0 কেলভিন। হ্যাঁ, কেলভিন স্কেলে 0 তাপমাত্রা, যেটা বিন্দু -273.15 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা হচ্ছে যে মানে যেটা, সেটাই হচ্ছে তোমার পরম তাপমাত্রা। এই যে কেলভিন বা পরম তাপমাত্রা স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা 0 কেলভিন বা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, এটাকে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলতেছি। তো চার্লসের সূত্র কি বলছি, যে চার্লস যত হচ্ছে চাপ স্থির। স্থির চাপে হচ্ছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর তাপমাত্রা কেলভিন তাপমাত্রা হচ্ছে সমানুপাতিক হয়, মানে হচ্ছে তোমার বি সমানুপাতিক টি। এই যে বি সমানুপাতিক টি কখন, যখন এন আর পি হচ্ছে স্থির আছে। তো এখানে লেখাগুলো একটু লিখে দিছিলাম আর কি, যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে তোমার গতিশক্তি 0। দেখো তোমার 0 তাপমাত্রা, হ্যাঁ 0 তাপমাত্রা সবকিছু তোমার 0 পাবা, গতিশক্তি বলো মানে যা যা কিছু আছে আর কি, এগুলো নিয়ে পড়বো। কার্বন ডাইঅক্সাইডের সংকট আছে। এখানে আসো, 1 মোল গ্যাসকে 200 থেকে 400 কেলভিন তাপমাত্রা উত্তপ্ত করলে আয়তন হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। অঙ্কটা করার সময় পারবা, 200 ডিগ্রি থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর আয়তন 1.42 গুণ বেড়েছে। কত? 1.42 গুণ। তো চার্লসের যে সূত্রটা, সেটা হচ্ছে সমচাপীয় সূত্র বা হচ্ছে আইসোবার। বয়েলেরটা কি বলছিলাম, আইসোথার্ম। আমি এভাবে লিখে রাখতাম, চার্লসেরটা পড়ছে আইসোবার, আর তোমার সমচাপীয় চার্লস যত চাপ স্থির, তো সমচাপীয়। তো বয়েলটা কি বলছি, আইসোথার্ম। বতা দিয়ে আমি ওখানে একটু ওয়ার্ড দিচ্ছিলাম, বতা খেয়াল করছো, ওইখানে বতা দিয়ে বুঝাতে চাইছি যে বয়েলের ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রাটা তোমার কনস্ট্যান্ট থাকে। তো বয়েলের সূত্রটা হচ্ছে তোমার আইসোথার্মের সূত্র আর কি। এবার নেক্সটে যাই। এই যে বয়েলের সূত্রকে আমরা তোমার লেখচিত্র সমতাপীয় বলতেছি, চার্লসেরটাকে সমচাপীয় বলতেছি বা আইসোবার বলতেছি, চাপের বা গেলুসকের সূত্রকে সম আয়তনীয় বলতেছি। এবার চার্লসের সূত্র কি বলছে, বি সমানুপাতিক টি, তাহলে হচ্ছে v1/t1 = v2/t2 হবে। সেম না, ওই যে সমানুপাতিক যেহেতু বলতেছি। তারপরে লেখচিত্রের মধ্যে এক্স বিন্দুতে কোন তাপমাত্রা, দেখো তোমার বি এর সাথে হচ্ছে টি এর সম্পর্ক, মানে তোমার হচ্ছে আমরা মেইনলি বলের সূত্রের কথা, মানে পি কনস্ট্যান্ট, চার্লসের সূত্রের কথা বলতেছি। তো -273 ডিগ্রি সেলসিয়াস হবে না, ওই যে 0 কেলভিন পরশূন্য তাপমাত্রা কনসেপ্টটা আমরা কোথায় বলছি, চার্লসের সূত্র বলছি। তো চার্লসের সূত্রের একটা সিদ্ধান্ত, মানে সিদ্ধান্ত আছে, বয়ের যেহেতু আছে চার্লসেরও আছে। তো ওটা ডি সমানুপাতিক 1/t।
তাহলে জিনিসটা মেনলি কি হবে, তোমার d1 t1 ইকুয়াল টু d2 t2, ঠিক আছে। আচ্ছা আমরা মেনলি হচ্ছে পি সমানুপাতিক ডি এর একটা সম্পর্ক করবো। দেখো আমি জিনিসটা মাথায় রাখতাম, পিটাকে উল্টা করলে ডি এর মতো দেখতে হয় না, পিকে ধরো তুমি উল্টা বসাইছো তো ডি এর মতো, তাহলে ওইগুলো হচ্ছে সমানুপাতিক, আর বাকি যেটা টি এর সাথে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, টি সমানুপাতিক 1/t, এটা দিয়ে মাথায় রাখতাম। তো পরমশূন্য তাপমাত্রা আমি বলছি জাস্ট 0 কেলভিন ওয়াটটা মাথায় রাখবো, পরমশূন্য তাপমাত্রা 0 কেলভিন, এরপর তুমি -273.15 ডিগ্রি সেলসিয়াস বাই করে নিবা। বারবার বলতেছি সব শিখতে যাবো না, জাস্ট পরমশূন্য তাপমাত্রা 0 কেলভিন। পরীক্ষার হলে মাথা ঘামানো আসলেই উচিত, কিন্তু এমন ভাবে মাথা ঘামাতে যায় না যেহেতু তুমি পড়া জিনিস ভুলে যাও, পড়া জাস্ট কনফিউজড হয়ে যাও। এমসিকিউ হচ্ছে কনফিউজের জায়গা বেশি থাকে, কনফিউজড হওয়া যাবে না। এটাই পড়ার চেষ্টা করবো সবসময় ক্লিয়ারলি পড়ানো বা পড়ার আর কি। ডি সমানুপাতিক 1/t বলছি, তো যেহেতু 1/t ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে কি হবে d2 এর সাথে তোমার t1 এরকম একটা জিনিস হবে, দেখছো t1/t2 ইকুয়াল টু d2/d1, দেখো সেম সেম না কিন্তু ডিফারেন্ট না, এই যে t1 এখানে d2, t1 d1 ইকুয়াল টু t2 d2 কেন। এবার সে গেলুসাকের সূত্র, গেলুসাক কি বলতেছে মেনলি তোমার চার্লসের সূত্রটা হচ্ছে যে কি তোমার, আমি বলছি যে আয়তনের সাথে তোমার তাপমাত্রার একটা সূত্র। তো গ্যাসের আয়তনের উপর তাপমাত্রার প্রভাব সরাসরি চাপকে হচ্ছে প্রভাবিত করে, এটাকে হ্যামিল্টনের সূত্র বলছে। তো গেলুসাকের যে সূত্রটা সেটাকে তোমার হ্যামিল্টনের সূত্র বলছে। তো গেলুসাকের যে হ্যামিল্টনের চাপের সূত্র সেটা কি, স্থির আয়তন, হ্যাঁ ভি কনস্ট্যান্ট নির্দিষ্ট, আমি বলছিলাম যে যেকোনো দুইটা রাশি তোমার কনস্ট্যান্ট থাকতে হবে, তো এখানে মোল সংখ্যাটা কনস্ট্যান্ট আর হচ্ছে স্থির আয়তন কনস্ট্যান্ট, নির্দিষ্ট পরিমাণে যে কোনো গ্যাসের প্রযুক্ত চাপ গ্যাসের কেলভিন তাপমাত্রা সমানুপাতিক, মানে ভি যখন স্থির থাকবে তখন টি সমানুপাতিক পি হবে। জিনিসটা বুঝে একবার আমরা পড়তেছি পি সমানুপাতিক 1/v বয়লের সূত্র, তারপর পড়তেছি কি মানে ভি সমানুপাতিক টি, এবার পড়তেছি টি সমানুপাতিক পি, তো এটাই। আচ্ছা অধিবৃত্তি হচ্ছে হাইপারবোলা, কিন্তু আমাদের ফিজিক্সে ইসাক স্যার বলছে অধিবৃত্তি হচ্ছে প্যারাবোলা। আচ্ছা এগুলা গেছে, এই দেখো এখানে একটা কথা ছিল গেলুসাকের যে সমীকরণ, হ্যাঁ সূত্রের সমীকরণটা পি সমানুপাতিক টি, তো এটা পি সমানুপাতিকটা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে তো একটা তোমার ধ্রুবক হবে, তো পি ইকুয়াল টু কেটি। তো এখানে কি বলছে বনাম কেলভিন তাপমাত্রা লেখচিত্রের মূল বিন্দুগামী সরলরেখা হবে এরূপ, এই যে সরলরেখা একটা হচ্ছে এরূপ লেখাকে হচ্ছে আমরা আইসোকোর বলবো বা সম আয়তনীয় বলবো, বিটা কনস্ট্যান্ট না সম আয়তনীয় বা আইসোকোর। তো এখানে একটু দেখো মানে এই জিনিসটা একটু দেখো, সমানুপাতিকের ক্ষেত্রে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হয়, ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে এরকম কার্ভ অধিবৃত্তীয় যোগ চিহ্ন যখন পাবো মানে রাশির তার লেখার সময় কি ওই যে v0 একটা পাইছিলাম v ইকুয়াল টু v0 প্লাস 200 v0/273 টাইপসের, ওইটা তো কিন্তু খণ্ডিতাংশ। তো যখন আমরা p ভার্সেস t এর গ্রাফ করব তো p সমানুপাতিক t হয়, তখন এটা মূল বিন্দুগামী সরলরেখা। আবার v এর সাথে যখন t এর সমানুপাতিক সম্পর্ক দেখব v সমানুপাতিক, তখন মূল বিন্দুগামী সরলরেখা। আবার আমরা কি বলের সূত্র কি বলছি, p সমানুপাতিক হচ্ছে 1/v, 1/v ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে কি হবে অধিবৃত্তি হবে। তো আচ্ছা আর v0 এর একটা সূত্র পাইছি t + 273, এটা খণ্ডিতাংশ সূত্র হবে, আর pb ভার্সেস t এর যেটা সেটা হচ্ছে সমান্তরাল রেখা হবে আর কি। আচ্ছা এগুলা গেছে। একই তাপমাত্রা ও সমান চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান হয়, এই প্রমাণ তাপমাত্রা চাপ হচ্ছে যে তোমার 22.4 লিটার আর কি। এখানেও কথাবার্তা আছে, এসটিপি তে 50 সিসি ক্লোরিন গ্যাসের অনুসংখ্যা 50 সিসি অ্যান্টো গ্যাসের অনুসংখ্যা সমান হবে। অ্যাভোগাড্রো সূত্র তো হচ্ছে তোমার মেইনলি মানে স্থির তাপমাত্রা চাপ, তোমার টেম্পারেচারও কনস্ট্যান্ট, তোমার হচ্ছে যে চাপও কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে ভি এর সাথে কিছু একটা সম্পর্ক, তো ভি এর সাথে হচ্ছে মোলার সংখ্যার সম্পর্ক, ভি সমানুপাতিক এন। স্থির তাপমাত্রা চাপে যে কোনো গ্যাসের সমায়তনের সমসংখ্যক কণা বা মোল থাকে, এটা তো আমরা জানি। তো প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস 273.15 কেলভিন ও অ্যাটমসফিয়ার বা 760 mmHg হচ্ছে চাপ থাকবে, আর 704 টর হয়। তো এই মূল গ্যাসের আয়তন হচ্ছে কি 22.414। এই লাইনটা এখনোর মধ্যে 6 বার পড়ছি। কেমিস্ট্রিতে এই জিনিসটাই ফালতু লাগে আমার, মানে একই লাইন হচ্ছে 50 বার আসে আর কি। আচ্ছা এগুলো লাগতেছে না। আচ্ছা এই লাইনটা একটু পড়িও, হ্যাঁ গ্যাসের 1 মোলার আয়তনে তোমার অনুসংখ্যা প্রায় অ্যাভোগাড্রো সংখ্যক এনে থাকে, তো 1 মোল অণুকে হচ্ছে আমরা 6.02 ইন্টু 10⁻23 অণু বলতেছি, আর পরমাণুর ক্ষেত্রে কি হয় যে 6.022 ইন্টু 10⁻23 পরমাণু থাকে। আর মোলার আয়তন হচ্ছে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন। 20 ডিগ্রি সেলসিয়াস ও ওয়ান অ্যাটমসফিয়ার চাপে গ্যাসের মোলার আয়তন হচ্ছে 24.04, আর 25 ডিগ্রি সেলসিয়াস বা অ্যাসিটিপিতে হচ্ছে গ্যাসের মোলার আয়তন 24.789। এগুলো গেছে। তো এসটিপিতে হচ্ছে 1 মোল, SO2 এর আয়তন 22.414 ডিএম কিউব, 24.789 হচ্ছে কখন অ্যাসিটিপিতে। তো চার্লসের সূত্র বলতেছে আমরা যে চার্লস তো চাপ স্থির। তো আইসোবার হচ্ছে তোমার লেখচিত্রের নাম, আইসোটোপ হচ্ছে তুমি বলছিলাম প্রোটন সেম, আইসোথার্মটা কি তোমার বয়লের সূত্র থেকে আসছে, আইসোকোর কি মানে সম আয়তনীয় যে রেখাটা গেলুসাকের ক্ষেত্রে পড়ছে। তো এইভাবে প্রত্যেকটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এই ম্যাথটা একটু দেখো, হ্যাঁ এই ম্যাথগুলো একটু লাগবে, একটু
করার মতো ম্যাথ আর কি। এগুলো তুমি ওই যে অধ্যায় 3 যখন পড়বা পরিমাণগত রসায়ন তখন এর কনসেপ্ট দিয়েও করতে পারো, আবার এখানে কনসেপ্ট দিয়েও করা যায়। তো বলছে যে কি 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টা অণু থাকে, অণু পরমাণু বলে নাই কিন্তু কয়টা অণু থাকে। তো 32 গ্রাম তোমার ভর, ওটা তো আমি জানি। তো 32 গ্রামের অনুসংখ্যা কত? 6.02 ইন্টু 10⁻23। আমরা বলছিলাম একটা কথা যে 1 মোল অনুসমান কি 1 গ্রাম আণবিক ভর, এটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 অণু। তো 32 গ্রামে এতগুলো আছে, তো 16 গ্রামে হচ্ছে যে কি তোমার ভাগ করে দিব, এই তো হয়ে গেছে 16কে 32 দিয়ে ভাগ করলে 2, 2কে 6 দিয়ে ভাগ করলে 3, তো বাকিটুকু মিশে গেছে। তারপর দেখো এখানে এই কোশ্চেনটা দেখো 1 গ্রাম হাইড্রোজেনের কয়টা পরমাণু থাকে বলছে, পরমাণু। তা আমরা দেখো হাইড্রোজেনের কি জানি 1 মোল অণুর পরমাণুতে 1 মোল, মানে 1 গ্রাম হাইড্রোজেন, তো সেম থাকার কথা না 6.02 ইন্টু 10⁻23, একটাও মোল পরমাণু কথা বলছে। এই অঙ্কটা দেখো বলছে কি একটি সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা কত। তো সোডিয়ামের ভর হচ্ছে 23, আমরা কি জানি মানে 6.02 ইন্টু 10⁻23 তে হচ্ছে ভর 23 গ্রাম, তাহলে একে হচ্ছে 23/6.02 ইন্টু 10⁻3। ঠিক আছে, দেখো 6কে 4 দিয়ে ভাগ করলে কত 424 হয়। তো যেহেতু তোমার 23 দিয়ে ভাগ করছে তাহলে 4 থেকে কিছু কম হবে, 3.82 ইন্টু 10⁻23। আর এটা তো বোঝা যাচ্ছে 1/1023 যেহেতু বাক হিসেবে আছে, তো এটা মাইনাস হয়ে যায় না, তো পারা জিনিস। এই অঙ্কটা তোমাদেরকে পরিমাণগত রসায়নে দেখাবো, একদমই সোজা, কিছু করা লাগে না। এগুলো একটু করে নিবা, হ্যাঁ এগুলো একটু করে নিবা। এই জন্যই বলি এই যে অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক এগুলো তোমার পরীক্ষার হলে ডাইরেক্ট চলে আসে যে একদম করতে জানতে হবে। কথা হচ্ছে তুমি ম্যাথটা করার প্রসিডিউর জানো কিনা সেটা জানা লাগতেছে, আর কিছু জানা লাগতেছে না। এই ডাটা তিনটা দিয়ে সবগুলা করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা এখানে বয়েল ও চার্লসের যে সূত্র সেটা সমন্বয় করে একটা সূত্র পাইছে, ওই যে বলছিলাম বি সমানুপাতিক 1/p, তারপর বি সমানুপাতিক টি, যেহেতু তাহলে তো বোঝাই যাচ্ছে যে বি সমানুপাতিক টি/পি, এই যে এটাই ওখান থেকে তোমার করছে আর কি, এই যে দেখো কাপজাপ করছে P1V1/T1 = K বাই করছে একটা সূত্র, গেছে। আচ্ছা প্রযোজ্যতা নিয়ে একটা কথা আছে যে বয়েল ও চার্লসের সূত্র ভিত্তিক যে সমীকরণ PV = KT, এটা কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে সকল তাপমাত্রা ও চাপে প্রযোজ্য হয়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে হবে। কি কি টেম্পারেচার বাড়াবো, চাপ কমাবো। আমার জিনিসটা বুঝো, কোনো জিনিসের প্রেশারটা আমরা এমনি কমাতে চাই, আমাদের পড়ালেখার যে প্রেশার সেটা কমাতে চাই না, যাতে বেস্ট কিছু হয়। তো আর হচ্ছে যে কি না এক জোশ নিয়ে পড়াশোনা করতে হবে, কিছু একটা করতে হবে। তো এটা একটা টেম্পারেচারের সাথে রিলেটেড না যে মানে অনেক জেদ থাকবে, পড়াশোনা একটা কিছু করে ফেলবে ইনশাল্লাহ, তো ওই টাইপসের কথাবার্তা আর কি। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে। আর বাস্তব গ্যাসের জন্য হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা রয়েছে, বদে বাস্তব বদে ভ্যান ডার ওয়ালস, মিল আছে না। এবার সে আদর্শ গ্যাসের সূত্র, ওইটা আদর্শ গ্যাসের সমীকরণ সূত্র, এটাকে অবস্থা সমীকরণ বলতেছে। তো আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে তিনটা যে মূল সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটা সমন্বয় হয়েছে। তো আমরা একটা কথা বলি, এসআই একক আর এর মধ্যে 8.314 যে কে ইনভার্স 1 মোল ইনভার্স 1, একটু এককটা মাথায় রাখতে হবে। বয়েলের সূত্র বলতেছে কি বি সমানুপাতিক 1/t, কখন 1/p, কখন যখন n আর t হচ্ছে স্থির। চার্লস বলতেছে যত চার্জ যত চাপ স্থির, n স্থির, দুইটা রাশি স্থির থাকবে, দুইটা রাশি নিয়ে কাজ করবে, তো বি সমানুপাতিক টি। অ্যাভোগাড্রো বলতেছে যে তোমার p আর t দুইটা স্থির থাকবে, তাহলে বি সমানুপাতিক n। তো এই তিনটা সূত্রকে মিশাই তোমার হচ্ছে বি সমানুপাতিক n/t, PV = nRT সমীকরণটা আসছে। এটাকে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বলে। গতীয় সমীকরণ হচ্ছে কি PV = 1/3 mc²। এটা তুমি ফিজিক্সে যখন আদর্শ গ্যাস নিয়ে পড়াশোনা করতে যাবা তখন পাবা। আচ্ছা এবার হচ্ছে তোমাদেরকে যে মজার জিনিসটা শিখাবো বলছি সেটা শিখাবো, হ্যাঁ তো এখনই শিখাই দিই, ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে শিখাচ্ছি সেটা। আমরা কি বলছি আদর্শ গ্যাসের যে সূত্রটা PV = nRT, এটা তোমার তিনটা সূত্র সমন্বয় হয়েছে। এবার আমরা পরীক্ষার হলে কি করব, PV = nRT লিখে দিব। যখন দেখো এখানে তুমি P আর N কে যখন বেঁধে মানে ধরে রাখছো, তাহলে B = RT আসতেছে, তো আরটাকে তুমি কনস্ট্যান্ট দাও, তো B সমানুপাতিক T আসতেছে। তো এটা কি তোমার যখন P কনস্ট্যান্ট থাকে তখন চাপ স্থির থাকে, মানে কি চার্লসের সূত্র। এবার দেখো তোমার এটা যখন অফ করে দিচ্ছি PV = K হয়, হ্যাঁ, তো P সমানুপাতিক 1/V, তাহলে এটা কি বয়েলের সূত্র হচ্ছে। আবার দেখো অ্যাভোগাড্রোর ক্ষেত্রে কি হচ্ছে, এগুলো যদি তুমি সবগুলো কনস্ট্যান্ট রাখো, হ্যাঁ, তাহলে বি সমানুপাতিক n, তখন কি হচ্ছে পি আর টি হচ্ছে তোমার কনস্ট্যান্ট মান। আর তো তুমি বুঝতেছোই যে গ্যাস মোলার ধ্রুবকটা, জিনিসটা বুঝলা, যে জাস্ট একটা সূত্র মানে সূত্রটা লিখে দিব, তখন ওখান থেকে বলতে পারবো ব্যস্তানুপাতিক কোনটা, তোমার সমানুপাতিক সম্পর্ক কোনটা ছিল, এটাই। তো মোলার গ্যাস ধ্রুবক নিয়ে কথাবার্তা আছে, PV = nRT থেকে হচ্ছে আর কে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলতেছি। তা আর এর যে তোমার রাশির মানটা কেজি, মোল ইনভার্স 1 আর হচ্ছে কেলভিন ইনভার্স 1। তারপর হচ্ছে যে গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে যে কি R = 0.08205, ওই যে 0.0821, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স 1, কে ইনভার্স 1।
আর এর হচ্ছে এমনিতে তোমার যেটা কে ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান ওটা 8.314। তো এই 3টা 4টা যে রাশিগুলো আছে আরও কয়েকটা আছে 8.32 × 10⁻7 আর কি। তারপর হচ্ছে এদিকে 1.987 ইন্টু সিএল কে ইনভার্স ওয়ান মোল, এগুলো একসাথে জাস্ট পড়ে নিবা। হ্যাঁ, এই যে এখানে একসাথে দেওয়া আছে দেখো, যখন তোমার এল অ্যাটমসফিয়ার তখন আর এর মধ্যে 0.082 এল অ্যাটমসফিয়ার মোল ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান। দেখো ভর কিন্তু তোমার জিতে, আয়তন হচ্ছে এল হবে। আর যখন তোমার এসআই এককে বলছে তখন 8.314, যখন তোমার সিজিএস এককে বলছে 10⁻7টা গুণ হবে, ঠিক আছে। সেন্টিমিটার কিউব আর এদিকে হচ্ছে ডাইন সিএম একটু ভালো মতো পড়ে নিতে হবে। আর ক্যালারিতে হচ্ছে 1.987, একটু দেখো 1.789 উল্টো দিক থেকে না, তো এটা। আর ইঞ্জিনিয়ারিং এককটা লাগে না। তো এল অ্যাটমসফিয়ারের কত 0.082, আর একক হচ্ছে যে কি তোমার 8.314, আর এদিকে সিজিএস একক কি তোমার 8.32 × 10⁻7 হবে, ঠিক আছে। তো এগুলো গেছে। এই যে এখানে একটা কথা আছে দেখো, বোল্টজম্যান ধ্রুবক নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো বোল্টজম্যান ধ্রুবকের মানটা অ্যাটমসফিয়ার হচ্ছে 1.36 × 10⁻25, আর যখন এসআই একক জুলে বলতেছি, জুল বা এসআই একক বলতেছি তখন 1.38 × 10⁻23। এখন বোল্টজম্যান ধ্রুবকের কিন্তু তার মানে 3টা একক আছে, একটা হচ্ছে এল অ্যাটমসফিয়ার আছে, একটা হচ্ছে জুল বা এসআই একক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে যে কে ইনভার্স ওয়ানের ক্ষেত্রে হচ্ছে তোমার 10⁻23, আর এল অ্যাটমসফিয়ার কে ইনভার্স ওয়ানের ক্ষেত্রে 10⁻25। এটা একটু মাথায় রাখো, জাস্ট রেঞ্জটা একটু মাথায় রাখো কোনটা কোথায়। 23 হচ্ছে জুলে, 25 হচ্ছে অ্যাটমসফিয়ার, বাকি 1.36 বা 38 এটা নিয়ে তুমি ভুলাবা না। তো গ্যাসের আণবিক ভর নিয়ে কিছু কথাবার্তা আছে। পি = এনআরটি ব্যবহার করে আমরা আণবিক ভর আর ঘনত্ব বাইর করতে পারি। তো পি = এনআরটি, আমরা সূত্রটার প্রস্তুতি এনকে আমরা হচ্ছে W/m দিয়ে প্রকাশ করতে পারি। তো W/m দিলে ওটাকে যদি তুমি করো আর কি, পি = WRT/m আছে, তো তুমি জাস্ট পক্ষান্তর করো, তো m = WRT/PV হয়, এটাই। তো D = PM/RT হচ্ছে কীভাবে হচ্ছে এটা একটু বলে দিই। পি = এনআরটি, তো পিভি = তোমার W/m/RT। তো W সাথে V এর একটা সম্পর্ক হয়, W/B হলো হচ্ছে সেটা তোমার ঘনত্বের সম্পর্ক হয় আছে, ভরকে আয়তন দিয়ে ভাগ করলে তোমার ঘনত্ব আসে, এটাই বুঝাইছে আর কি। আচ্ছা, এগুলা গেছে ম্যাথ, এগুলো একটু দেখে নিতে পারো। এই যেখানে ছোটো ছোটো ম্যাথগুলো আছে সেগুলো একটু করতে জানতে হবে, এটা চলে। দেখ, কোনো গ্যাসের আয়তন হচ্ছে 27°C, তাপমাত্রা কত গুণ বাড়ালে হচ্ছে দ্বিগুণ হবে। একই সাথে হচ্ছে চাপ 0.8 অ্যাটমসফিয়ার থেকে 1.6 অ্যাটমসফিয়ার করা হয়। দেখো এখানে কিসে কিসে কথা বলছে, তোমার হচ্ছে তাপমাত্রার কথা বলতেছে, আয়তনের কথা বলতেছে, তারপর হচ্ছে তোমার চাপের কথা বলছে, 3টা জিনিসের কথা বলছে। 3টা জিনিসের যখন কথা বলছে তখন সমন্বয় সূত্রটা ইউজ হয়। তো P1V1 = T1 = P2V2/T2। তো ওইখান থেকে তুমি ডেল টি এর মানটা বাই করে নিবে, সিম্পল। তো আমার কথা হচ্ছে ম্যাথ করতে জানতে হবে। হ্যাঁ, ম্যাথের যে সূত্রের প্রয়োগটা সেটা করতে জানতে হবে। সূত্র শিখছি, সূত্র করতে যাবো না সেটা হবে না। দেখো এসআই এককে তোমার বোল্টজম্যান ধ্রুবকের মান আমি বলছিলাম 1.38 × 10⁻23, আর জুলের কত 10⁻25, কিন্তু এই যে 1.36 × 10⁻25 এটা হচ্ছে তোমার ওই যে আরেকটা যেটা ছিল সেটা, আর 1.38 × 10⁻23 এটা হচ্ছে তোমার কি এসআই এককে। কোনটা কোন এককে ছিল, আর এর মান হচ্ছে 8.314 × 10, আর এই যে 1.987 এটা কি তোমার ক্যালারি এককে ছিল, ওই যে ইয়ার মান আর ধ্রুবকের মান। ওইভাবে একটু পড়তে হবে, 4টা মান দেখতে হবে, 4টা মান দেখে চেক করতে হবে যে কি সেই সূত্র পড়ছি না, এগুলা গেছে। আচ্ছা, 8 গ্রাম হিলিয়ামের জন্য গ্যাসের সমীকরণ কোনটা? আদর্শ গ্যাস পিভি = এনআরটি, এন মানে কি W/m। তো এখানে বলছে 8 গ্রাম হিলিয়াম, 8 তোমার হিলিয়ামের ভর কত 4, তো 8/4 মানে কি 2, তো পিভি = 2RT, শেষ। তো তারপর এখানে আসি বায়ুমণ্ডল সর্বনিম্ন তাপমাত্রা -93°C, -55°টা কোথায় ছিল? ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে, -2° পর্যন্ত পৌঁছাইছে। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যখন নাম পড়বো ওগুলো তোমার পরিমাণগত রসায়নে আছে। তো এখানে একটা শর্টকাট ট্রিক হচ্ছে তোমার সি খুঁজবো, সি দেখলে দাগাই দেবো, কিন্তু HCl দেখলে দাগাবো না, এগুলো নিয়ে কথাবার্তা আছে। আচ্ছা, পড়াবো তোমাদেরকে। এবার আসি গ্যাসের আংশিক চাপ বা হচ্ছে ডাল্টনের সূত্র। ওটা কি? বায়ু হলো হচ্ছে বিভিন্ন গ্যাসের বিক্রিয়াহীন একটা মিশ্রণ। হ্যাঁ, তো আদর্শ গ্যাসে পিভি = এনআরটি একটা সূত্র আছে। এটার দুইটা কারণ হচ্ছে, মানে প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে যে প্রযোজ্য, এটা কারণ কি, গ্যাসীয় যে কোনো অনুপাত হচ্ছে মিশ্রণ হয়ে সমসূত্র মিশ্রণ তৈরি করে, আর বিক্রিয়াবিহীন যেহেতু সেটার জন্য হচ্ছে প্রত্যেক গ্যাস একক গ্যাস হিসেবে আচরণ করবে। তো জন ডাল্টনের যে আংশিক সূত্র, সে কি করছে মেনলি, যে শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প মিশালে ওই জলীয় বাষ্পের চাপের সমপরিমাণ চাপ যোগ হয়ে শুষ্ক বায়ুর মোট চাপ বেড়ে যায়। মানে টোটালের সাথে কোনো দুইটা জিনিস যোগ করছি, তো টোটালটা তো বেড়ে যাবে, এটা স্বাভাবিক না। পি ড্রাই এয়ার বাই হচ্ছে পিবিএপি, মানে জলীয় বাষ্পটা যুক্ত করে দিই, টোটালটা বেড়ে যাবে। তো আংশিক চাপের একটা বিবৃতি আছে, দেখো এটা একটু বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোনো গ্যাসের সমীকরণ মিশ্রণ, বিক্রিয়াবিহীন রিয়াকশন করতেছে না, কোনো একটি গ্যাস উপাদান ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়নের একাকী দখল যে চাপ করে চাপ করতো তাকে ওই উপাদানের আংশিক চাপ বলে। গ্যাস ওই গ্যাসের মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রা তার আংশিক গ্যাস সমূহ, মানে উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের যোগফল সমান।
বাংলা লাইন যতটা কঠিন হয় তোমার ওই যে রিয়াকশনের লাইনটা ততটা সোজা হয়। দেখো যে টোটালটা হচ্ছে তোমার একটা 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 এই তিনটার ভাগের যোগফল সমান না, মানে P1 P2 P3 এগুলো তোমার তিনটা অংশ, তো আংশিক চাপ আর কি, তো এই তিনটা যোগফলটা হচ্ছে মোট চাপের সমান হবে না। ঠিক। আচ্ছা এই মানটা একটু দেখে নাও। CO2 হচ্ছে তোমার 0.3, আর্গনের ক্ষেত্রে 7.1, O2 এর ক্ষেত্রে হচ্ছে 159.2, আর নাইট্রোজেনের ক্ষেত্রে 593। এগুলো কি সামনে পড়বো আমরা, কি পড়াইছি তোমাদেরকে। আচ্ছা এটা কোন গ্যাসের সূত্র, দেখো PB এর সাথে P এর সম্পর্ক, তো P এর সাথে B এর সম্পর্ক কি ছিল, P সমান হতো 1/B, তো এটা বয়লের সূত্র। চার্লসের সূত্রের ক্ষেত্রে কি, তো চাপ স্থির থাকতো। আর গেলুসাকের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, B সমানুপাতিক N এর একটা সূত্র বলছিলাম। আর ডাল্টনে কি বলতেছি, যে আংশিক চাপ সূত্র, মানে ভেঙে ভেঙে একসাথে যুক্ত। অ্যাসিটিভিতে হচ্ছে গ্যাসের মোলার আয়তন, SATP বলছে 24.789, আর 22.4 কি কোথায় ছিল তোমার STP-তে, তারপর 24.04 NTP-তে। তো মোল ভগ্নাংশ জিনিসটা কি, কোনো গ্যাসের একটি উপাদানের মোল সংখ্যা ওই মিশ্রণের সব উপাদানের মোট মোল সংখ্যার অনুপাতের সমান। অনুপাত করছে ওই উপাদানের মোট ভগ্নাংশ, মানে মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করবো আর কি। xn2 ওখানে n1 কে n1 প্লাস n2 টোটালটা দিয়ে ভাগ করব। আচ্ছা এখানে কিছু কথাবার্তা আছে। গ্যাস মিশ্রণে কোনো উপাদান গ্যাসের আংশিক চাপ এর মোল ভগ্নাংশ ও মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। মোট চাপ কি মেলি, গ্যাসের আংশিক চাপের যোগফল। তো PN2 এর কিছু মান আছে 593.4, O2 এই যে একটু আগে পড়ছিলাম, বায়ুচাপ আংশিক বায়ুচাপ এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ অক্সিজেনের হচ্ছে 159.2, আর্গন হচ্ছে 7.1, CO2 হচ্ছে 3, জাস্ট কার্বন ডাইঅক্সাইড তো আমার মাথায় থাকতে কি হয়, দেখো অক্সিজেনের 2 2 আর 1, ধরো একটা একটা কি সি এর সাথে 1 আছে না নিচে, তো 2 আর 1 3, 0.3। অক্সিজেনেরটা হচ্ছে 159.2, দেখো অক্সিজেনের 2 আছে, 159.2 লাস্টে 0.2 আছে। N2 এর ক্ষেত্রে তোমার 593.4, 2 3 4 5, 2 3 4, দেখো 2 3 4 5। হ্যাঁ নাইট্রোজেনের ক্ষেত্রে এরকম, আর্গন হচ্ছে 71 মানে 7.1 আর কি। দেখো আদর্শ গ্যাসের সূত্র কি, PV = nRT, তো বাকিগুলো দেখো PV = P1 V1, এগুলো বয়লের সূত্র তাই না, ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু বলছি P1। আর দেখো V = KT, তোমার P কনস্ট্যান্ট, P কনস্ট্যান্ট মানে চাপ কনস্ট্যান্ট, চাপ কনস্ট্যান্ট হলো চাপ সূত্র, তো PV = 1/3 m², এটা গতি সূত্র। গেল। SATP-তে গ্যাসের চাপ কত, 100 কিলো প্যাসকেল। হ্যাঁ এটা। আর 1 অ্যাটমসফিয়ার হচ্ছে তোমার SATP-তে 103.325 কেলভিন, এটাও সেম কথা SATP-তে, এগুলো গেছে। তো আর্দ্র গ্যাস চাপের নির্ণয়, যে কোনো তাপমাত্রায় পানির বাষ্প চাপ রয়েছে যেটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল, এগুলো লাগছে। দেখো বায়ুতে N2 এরটা কি সবচেয়ে বেশি ছিল, কি ছিল 3 4 5 এর একটা রেশিও মান ছিল, দেখো 593.4 3 4 5। এবার 7.1 কি ছিল আর্গনের। তারপরে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি বলছি, লাস্ট 2 থাকবে 159.2, আর এটা কি CO2 1 2 3 না, এই 1 আর 2 1 3। ঠিক আছে শেষ। দেখো 25°C গ্যাসের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, B ইনভার্স 1 দেওয়া আছে, দেখো B ইনভার্স 1 দেওয়া আছে, 1/B এর মান দেওয়া আছে, তখন চাপ কি হবে, আমি কি বলছি P সমানুপাতিক 1/B, তো মান বসাই দিবা P2/B2 P1/B1, জাস্ট মানগুলো বসাই দিবা, 0.84 আসবে, শেষ। এখানে 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 অনেক কথাবার্তা আছে। এবার সে গ্রাহামের সূত্র। হ্যাঁ গ্রাহামের সূত্র মেইনলি কি কথাবার্তা বলছে, ব্যাপন নিয়ে কথা বলছে। ব্যাপনের সংখ্যা কি দিছে, উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানে যাবে কোনো কঠিন তরল বায়ু, দেখো সবগুলা কথা বলতেছে কিন্তু গ্যাসীয় বস্তুর অণুসমূহের যে স্বতঃস্ফূর্ত বা সমভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়া, সেটা হচ্ছে ব্যাপন বলবে। স্বতঃস্ফূর্ত আর সমভাবে হইতে হবে। নিঃসরণ কি, বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্র পথে কোনো গ্যাস সহজে বের হওয়া হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপন বলবো, ইফিউশন বলবো। ছিদ্র হবে ওটা দিয়ে বাইর হয়ে যাবে, এই যে ছিদ্র হয়েছে ওইটা দিয়ে বাইর হয়ে গেছে। আর ব্যাপন কি, তোমার সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে চলে যাচ্ছে সেটা। জিনিসটা হচ্ছে অনেকটা, ধরো তোমার বাসায় তুমি হচ্ছে ওই যে স্প্রে আছে না, স্প্রে করছো দেখো, আগে তো তোমার জিনিসটা পুরোটা ভিতরে ছিল, যখন মানে ভিতরে ছিল আর কি, তখন ওটা তোমার ব্যাপন টাইপস ছিল, কিন্তু যখন আমরা ছিদ্র দিয়ে বাই করছি তখন নিঃসরণ হয়ে যাচ্ছে। আর ওই যে নিঃসরণ হওয়ার পর পুরো রুমে যে একটা গন্ধ ছুটতেছে, হ্যাঁ ওইটা কিন্তু আবার ব্যাপন প্রক্রিয়া, ওইটাই জিনিসটা বুঝছো। আচ্ছা এখানে একটা কথা আছে, পাত্রের ভেতরে বাইরে চাপ সমান এবং 100 mm এর চেয়ে পাত্রের ছিদ্র ছোট, তাই পাত্রের ভিতরে গ্যাসের ব্যাপন ঘটে, নিঃসরণ সম্ভব না। আর 100 mm এর চেয়ে যখন বড় হবে তখন হচ্ছে নিঃসরণটা ঘটবে আর কি। তো ব্যাপন ও নিঃসরণের পার্থক্য একটু বুঝতে হবে। হ্যাঁ একটু বোঝার জিনিস আছে। দেখো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাবে, কি কি যাবে, কঠিন তরল গ্যাসীয় বস্তু অণুসমূহ স্বতঃস্ফূর্ত বা সমভাবে পরিব্যাপ্ত হবে, এটা হচ্ছে ব্যাপন। আর নিঃসরণ কি বলছি, যে বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে একটা শুধু সরু ছিদ্র পথ দিয়ে যে সজোরে একমুখী হয়ে বের হবে, জাস্ট ওই যে পারফিউম স্প্রে করাটা দিয়ে মাথায় রাখলে ভালো হচ্ছে। তো ফুলের গন্ধ, স্ট্রেসেস গ্যাসের দুর্গন্ধ, ওইটা তো জানি আমরা, সালফার যেখানে থাকবে দুর্গন্ধ হবে, তো ওটা ব্যাপন হয়ে যায়। আর এদিকে তোমার টাকা
সরি গাড়ির চাক্কা যে ফুটা করা টাইপসের জিনিসপত্র, গাড়ির চাকা টিউব ছিদ্র পড়তে যে নিঃসরণ হয় সেটা হচ্ছে নিঃসরণের প্রক্রিয়া। আর এখানে কি হচ্ছে স্বতঃস্ফূর্ত সমাভাবে চলবে, আর এখানে কি হবে চাপের পার্থক্য কারণ হচ্ছে নিঃসরণ করবে। তো এখানে কি হয় ব্যাপন হলো গতিতত্ত্বের মধ্যে সমবায়ু চাপে অনুসময়ের স্বতঃস্ফূর্ত মন্তর প্রক্রিয়া। ব্যাপনটা হচ্ছে একদম স্লো আর নিঃসরণটা কি ফাস্ট, ঠিক আছে। তো এই ব্যাপনের ক্ষেত্রে কি হয় ভেতরে ভেতরে আর বাইরে হচ্ছে একই বায়ুচাপ থাকবে, আর নিঃসরণের ক্ষেত্রে কি হবে বাইরে অধিক চাপ, সরি ভিতরে হচ্ছে অধিক চাপ বাইরে হচ্ছে কম চাপ বা ভ্যাকুয়াম অবস্থায় থাকবে। তো গ্রাহামের ব্যাপন সূত্র, স্থির চাপ ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার ওই মোলার ভরের বর্গমূলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। দুইটা রাশি আমরা কনস্ট্যান্ট রাখতে সবগুলোর সূত্রের ক্ষেত্রে। তো এখানে কি রাখতেছি পি আর টিকে রাখতেছি, যেহেতু ব্যাপনের সূত্র ব্যাপন হারের সূত্র আর সমানুপাতিক 1/m। দেখো জিনিসটা হচ্ছে যে জিনিসটা ভারী, হ্যাঁ ভারী জিনিস একটু তোমার দৌড়াইতে সময় তো লাগবে তাই না, ধরো কোনো কিছু, তো ওটা তো সিম্পল জিনিস ব্যাপন, যেহেতু আমরা বলতেছি কোনো কিছু ছড়িয়ে পড়া, তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়াটা কি স্বাভাবিক না, এটাই তো। এগুলো মুখস্থ করা লাগে, এগুলো জাস্ট তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করবা যে কি হইতো আসলে ঝামেলাটা কি হইতো। স্থির চাপে ও তাপমাত্রা হচ্ছে কোনো গ্যাসের ব্যাপন হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্বের দেখো ঘনত্ব জিনিসটাও তো তোমার কি ছিল মেনলি ভরকে হচ্ছে যে কি আয়তন দিয়ে ভাগ করা ছিল তাই না, W/B ছিল ঘনত্ব। সেম জিনিস না তোমার মানে ঘনত্ব, তারপর তোমার যে ভর টাইপস জিনিস সেম না, তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, এটাই তো। এগুলো ইকুয়েশনগুলো মুখস্থ করা লাগে, মানে জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করলে হয় যে আমি একটা ভারী মানুষ হইলে আমি যদি দৌড়াতে চাই তাহলে তো আমি একটু স্লোলি দৌড়াবো তাই না, তো ব্যাপন জিনিসটাকে দৌড়ানোর সাথে সম্পর্কিত করো। এবার আচ্ছা এই জিনিসটা কিন্তু একটু লাগবে, হ্যাঁ যে গ্যাস ব্যাপন হার নির্ধারণকারী বিষয় বা হচ্ছে ফ্যাক্টর। তো মোলার ভর বা হচ্ছে গ্যাসের ঘনত্ব, তাপমাত্রা, চাপ, আরেকটা হচ্ছে যে কি দেয়ালের সূক্ষ্ম ছিদ্রের আকার ও গ্যাসের অণুর আকার। মোলার ভর কিন্তু আর হচ্ছে গ্যাসের ঘনত্ব, তাপমাত্রা ও চাপ, আর হচ্ছে অনুব্যাপনের ক্ষেত্রে দেয়ালের যে সূক্ষ্ম ছিদ্রের আকার ও হচ্ছে যে কি গ্যাসের অণুর আকার। আয়তন না, আয়তন বলে না এখানে, আকার আর গ্যাসের অণুর আকার বলছে, এখানে তাপমাত্রা চাপের কথা বলছে, আয়তনের কথা বলে নেই, এই জন্য লিখছে আয়তন নয়। আচ্ছা নিঃসরণকে আমরা অনুব্যাপন বলবো, আবার পরীক্ষার হলে ব্যাপন ওয়ার্ড দেখে দেখি আবার কাহিনী একটা করে আসবা, বরবাদ যাবে তখন একদম। আচ্ছা গ্রাহাম বেলের যে মানে গ্রাহাম যে সূত্রটা দিছে আর কি ওইটার একটা কথাবার্তা বলছে, বোধ রিয়াকশন দেখাইছে HCl আর NH3 বিক্রিয়া করে তখন একটা সাদা ধোঁয়া হয়েছে যখন, যেটা এখানে ভর বেশি সেখানে তো তোমার মানে কাছাকাছি থাকবে না ওইরকম আর কি। দেখো HCl এর তুলা থেকে প্রায় 10 সেন্টিমিটার আর NH3 থেকে হচ্ছে 15 সেন্টিমিটার দূরে হচ্ছে NH4Cl এর মানে সাদা ধোঁয়াটা সৃষ্টি হয় আর কি। ব্যাপন হারের সাথে কোনটা সম্পর্কযুক্ত বলছি আমরা, আণবিক এই যে গ্রামের আণবিক ভরটা। তো আধুনিক সূত্রের প্রয়োগ আছে, একটা হচ্ছে যে কি আমি জাস্ট কি পয়েন্টগুলো শিখছিলাম যেভাবে শিখছি সেভাবে তোমাদেরকে দেখাই দিই, জাস্ট ওয়ার্ডগুলো তাকায় রাখছিলাম। হ্যাঁ যে আণবিক ভর, পারমাণবিক না আণবিক ভর, তারপর হচ্ছে যে কি তোমার উপাদান সমূহ পৃথকীকরণ বা ক্ষারীকরণ, তারপর হচ্ছে অ্যাটমোলোসিস একটা ওয়ার্ড আছে। এবার কয়লা গ্যাস হচ্ছে মিথেন গ্যাসের উপস্থিতি, কি গ্যাস মিথেন গ্যাসের উপস্থিতিতে হচ্ছে CH4 গ্যাসের ব্যাপন ধর্ম প্রক্রিয়া। আর এখানে হচ্ছে যে একই মৌলের বিভিন্ন আইসোটোপের পৃথকীকরণ। পরীক্ষায় আইসোটোন লিখবে, বহুত কিছু লিখবে, মাথায় রাখবে যে আইসোটোপ পৃথকীকরণ, মাথায় রাখবে পদের আইসোটোপের লাস্টে পদ হচ্ছে পৃথকীকরণ ওয়ার্ডটা দেখলে বুঝে যাবে যে আইসোটোপের কথা বলছে, আইসোটোন ছিল না, আইসোবাদ ছিল না, কিছু ছিল না, ঠিক আছে। আর ওইটাতে জানি ইউরেনিয়াম 235 দিয়ে হচ্ছে পারমাণবিক বোমা তৈরি হয়, এই জিনিসটা একটু লাগবে, হ্যাঁ এই পার্টটা একটু লাগে। প্রকৃতিতে ইউরেনিয়ামের আইসোটোপ হচ্ছে U235 ইকুয়াল টু 0.7% আর 238 হচ্ছে 99.3%। আমি মাথায় রাখলাম যেটা মান কম মানে 35 যেহেতু মান কম তো 0.7%। আরেকটা জিনিস দেখো 5 সাথে 35 আছে না, তো ঠিক আছে তো সাথে 5 গুণ করলে 35 হচ্ছে শেষ। 0.7%-এ তোমার 235 ইউরেনিয়ামের ক্ষেত্রে আর 238 এর ক্ষেত্রে 99.3 8 পর 9 আসে, এটা দিয়ে মাথায় রাখো। তো নিউক্লিয়ার যেটা পাওয়ার স্টেশন সেটার ক্ষেত্রে জ্বালানি রূপে U235 ব্যবহৃত হয়। আর ইউরেনিয়ামের হেক্সাক্লোরাইড যেটা UF6 এটা 329 কেলভিন রূপে থাকে, যেটা হচ্ছে আইসোটোপ পৃথক ব্যবহার করা হয় আর কি। সেগুলো লাগতেছে না মানে ব্যবহার যাটা আসছে আর কি ভাবতাম, এখানে অনেক কথাবার্তা লিখছে একটু দেখে নিতে পারো। এই জিনিসগুলো তোমার এতটা যে লাগে ব্যাপন হার সমান CO2 N2O N2 NO2, আমি জাস্ট করতে করতে মুখস্থ হয়ে গেছিলাম আমার। ব্যাপন হার সমান কি সমান না সেগুলো তুমি পারমাণবিক মানে ভরটাকে যোগ করে বাই করবে আর কি। গ্যাসের আণবিক তথ্যতে আসছি। আচ্ছা এরপর গ্যাসের আণবিক গতিতত্ত্ব নিয়ে একটু পড়বো, খুব ইম্পর্টেন্ট।
গ্যাসের গঠন হচ্ছে যে কি, যে কোনো গ্যাস ক্ষুদ্র কণিকা পরমাণু অণু দিয়ে হচ্ছে যে হবে সৃষ্টি হয় আর কি। এইসব কণিকা বা অণু খুব দ্রুত গতিতে সরলরৈখিক পথে ছোটাছুটি করবে। সহজ সরল মানুষজন মানে গ্যাসের পরমাণু সেগুলো হচ্ছে তোমার সরল পথে যাবে আর কি। তারপর গ্যাসের অণুসমূহের আয়তন হচ্ছে যে কি মোট আয়তন, যেটা গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় হচ্ছে সেটা নগণ্য, মানে হচ্ছে অধিকাংশ স্থান হচ্ছে খালি। তারপর কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না, এটা তো কথা ভালো মানুষ। যদি আকর্ষণ বিকর্ষণ নেই তাহলে হচ্ছে প্রভাব মুক্ত স্বাধীন। তবে আন্তঃআণবিক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ ঘটবে, কিন্তু এই সংঘর্ষটা হচ্ছে যে কি সম্পূর্ণ স্থিতিস্থাপক হবে। দ্বন্দ্বস্ব দেখো, দ্বন্দ্বের সাথে সংঘর্ষ, দ্বন্দ্বের সাথে সম্পূর্ণ, দ্বন্দ্বের সাথে স্থিতিস্থাপক হয়। আর তাদের যেহেতু স্থিতিস্থাপক হচ্ছে তাহলে কেউ গতিশক্তি অভ্যন্তরীণ বা অণুশক্তিতে রূপান্তরিত হবে না। নির্দিষ্ট তাপমাত্রায় তোমার হচ্ছে যে গ্যাস অণুগুলোর মোট গতিশক্তি ই কে হচ্ছে স্থির থাকে। তারপর চাপের কি হবে, চাপের হচ্ছে অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে প্রতি একক ক্ষেত্রফলে অণুর মধ্যে হচ্ছে যে প্রয়োগকৃত বলকে হচ্ছে গ্যাসের চাপ বলবো। তারপর অণু গতিশক্তি কেলভিন তাপমাত্রার সমানুপাতিক হবে। আজ এই যে তোমার গতিশক্তি সূত্রটা পাচ্ছি, PV = 1/3mn²। এখানে আরো কিছু কথাবার্তা আছে, যে গড় মুক্ত পথ যেটা, সেটা হচ্ছে দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় মান। তারপর সংঘর্ষের সময় হচ্ছে যে সময়টা ব্যয় হবে আর কি অণুগুলোর মধ্যে শুধু সংঘর্ষের সময়, সেটা হচ্ছে স্থানের সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। আরেকটা কথা আছে, স্থিতিস্থাপক হয় গতিবেগের কোনো চেঞ্জ হবে না, আর অভিকর্ষ শক্তি কোনো প্রভাব নেই। এগুলো একটু লাগে আর কি এক্সট্রা কথাবার্তা। তো গতির সমীকরণের যে সূত্রটা বললাম, PV = 1/3mn², এটা কে দিছে? ক্লসিয়াস দিছে। এটা বিজ্ঞানী ক্লসিয়াস আদর্শ গ্যাসের গতির সমীকরণটি প্রতিষ্ঠিত করেন। তো আণবিক ব্যাস থেকে একটু বড় হয়, তো আণবিক ব্যাসের মাত্রা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার 2 × 10⁻10 আণবিকের কাছাকাছি। সংঘর্ষের ব্যাসের মাত্রা 2 অ্যাটমসফিয়ার থেকে 4 অ্যাটমসফিয়ারের মধ্যে হয়। তো সংঘর্ষ ব্যাসটা হচ্ছে বেশি, আণবিক ব্যাসটা হচ্ছে কম। এই হচ্ছে কথাবার্তা। কোন গ্যাসের ব্যবহার বেশি, আমরা জাস্ট ভরটা ক্যালকুলেশন করবো। ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 18, নিয়নের 20, তারপর হচ্ছে অক্সিজেনের 16, ক্লোরিনের হচ্ছে 35। তো ব্যবহার বেশি হচ্ছে তোমার নিয়নের। দেখো এখানে ফ্লোরিন বলতে ফ্লোরিন গ্যাসের কথা বলতেছে, হ্যাঁ, তো মানটা 18 কে আবার গুণ করবা অক্সিজেন, তো এটাই। নিয়নের হচ্ছে 20, সবচেয়ে কম হবে। ফ্লোরিনে 18 লিখছি, এমনিতেই লিখছি, ঠিক আছে, আবার বলবা ওইটা না। তো গ্যাসের বর্গমূল, গড় বর্গবেগ, অন্যান্য গতিবেগ নিয়ে কিছু সূত্র টুত্র আছে। তো হচ্ছে যে বর্গমূল গড় বর্গবেগের যেটা মান সেটা হচ্ছে RMS, এটার মান হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। আর সাধারণ গড়বেগ হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। সম্ভাব্যতম যেটা বেগ সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তো বর্গমূল গড় বর্গবেগ কতটা, বর্গমূল গড় বর্গবেগ, হ্যাঁ, জিনিসটা মেনলি কি, মানে হচ্ছে তুমি বর্গ করবা, ভাগ করছো, এরপর ওটাকে আবার রুট করবা। আমার আসলে বুঝছো কেমিস্ট্রিতে বাংলা লাইন বোঝানোর থেকে কেন জানি রিয়াকশনটা বেশি লাগে। রিয়াকশন দিয়ে দেখো কি সুন্দর বোঝা যায় না সবকিছু। PV = 1/3mn², এবার PV = nRT এর যে সূত্রগুলো, C = √3RT/m। কিন্তু বাংলা লাইনগুলো এখন পড়তে যাও তখন বুঝে, দেখো কোনো গ্যাসের অণুসময়ের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসের অণুর RMS বেগ বলা হয়। এত কিছু লাগবে না, মাথায় রাখবা যে স্কয়ার করবা, স্কয়ারের মানগুলোকে যোগ করবা, সেটাকে n দিয়ে ভাগ করবা, ওটাকে রুট করে দিবা মানটাকে, শেষ। আচ্ছা, RMS বেগকে আমরা C দিয়ে প্রকাশ করব। তো C = √3RT/m। এখানে দেখো C এর সাথে তোমার সম্পর্কটা, m এর সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক, হ্যাঁ, 1/√m। তো ধরো তোমার কোশ্চেন আছে 10 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে যে হাইড্রোজেন অণুর RMS বেগ কত। তো একটা শর্টকাট ট্রিক আছে, সেটা হচ্ছে 157.9 √T/m। এইটা মাথায় রাখবা সূত্রটা একটু। ওই যে √3RT/m এর ক্ষেত্রে তুমি জাস্ট √3r এর মানটা বাই করে দিলে আর কি, 187.9 √Tm/m। তো মানগুলো বসাবা, 127.10 আসে। তারপর গড় গতিবেগ দেখো, এখানে কিন্তু তোমার জাস্ট যোগ করে ভাগ করে দেওয়া এনটাকে, এটাই আর কি, যে পাটীয়গণিত যে গড়টা সেটাকে তোমার গড় গতিবেগ বলতেছি। এগুলা গেছে C প্রাইম = √8RT/√m। এগুলো গেছে RMS বেগের মান গড় বেগের থেকে কিছুটা বেশি। এবার সম্ভাব্যতম বেগ আলফা = √2RTm, এটা ম্যাক্সওয়েল দিছে। ও কি বলছে, মেনলি কোনো গ্যাসের অধিকাংশ অণুর মধ্যে একটা আন্তঃসংযোগের কারণে নির্দিষ্ট মুহূর্তে যে হচ্ছে বেগ থাকবে, যেহেতু সম্ভাব্য বলেছি তাহলে নির্দিষ্ট মুহূর্তে বিশেষ বেগ যেটা লাভ করবো সেটাই। এই যে বিশেষ মুহূর্তে ওই অধিক অণু বিশেষ বেগ হচ্ছে সম্ভাব্যতম বেগ বলবো। তো সম্ভাব্যতম বেগের সূত্র আছে 1.29 × 10⁻⁴। তারপর গড় বেগের ক্ষেত্রে 1.45 × 10⁻⁴, আর RMS এর ক্ষেত্রে কত, 1.58 × 10⁵। CMS ইনভার্সন দেখো, RMS এর মানটা দিয়ে কিন্তু আমরা শর্টকাটে ম্যাথটা বাই করছিলাম। তো আলফা C', তো সম্ভাব্যতম বেগ গড় বেগ RMS বেগের একটা মান আছে 1.0, 1.12
1.22 এই যে অনুপাতটা। তো আলফার ক্ষেত্রে আমি মাথায় রাখতাম 1 আসছে, সি প্রাইমের ক্ষেত্রে যেটা তোমার গড় বেগ সেটা 1.12 একটু বেশি, আর আরএমএস বেগটা হচ্ছে মানে আরএমএস এর যেটা বেগ সেটা হচ্ছে সবচেয়ে বেশি, লাস্টে 1.22 আর কি আরএমএস বেগ যেটা সেটা, ঠিক আছে। একটু জাস্ট এই সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। দেখো দুইটা গ্যাসের গতিশক্তি কখন সেম হবে, গড় গতিশক্তি যখন তাপমাত্রা সেম, এটা তো আমরা পড়ছি এতক্ষণ, তো এটাই ব্যাট ব্যাটাইলাম। যাই হোক, আরএমএস বেগের সূত্রটা কি, সি ইকুয়াল টু √3RT/m, আর এখানে √2RT/m এটা কিসের সূত্র, আলফা সূত্র। আলফা কি তোমার সমবেতম বেগের সূত্র। তারপর এই যে এটা RT/m এটা কিন্তু গড় বেগের সূত্র, ঠিক আছে। এই দেখো এই যে এখানে আমরা এখন পড়ছি, এটাই বলতেছি যে প্রত্যেকটা অপশন টেস্ট করতে হবে যে কোনটা কি সূত্র মাথায় আছে কিনা, নইলে ব্যাক করবা শেষ। আচ্ছা, আরএমএস এর ক্ষেত্রে যে ম্যাথটা, সেখানে আর কিন্তু অলওয়েজ 8.314 জেকে ইনভার্স 1 মোল ইনভার্স করবে, আর এম হচ্ছে কেজিতে, অর্থাৎ যদি তুমি গ্রাম দাও তাহলে হচ্ছে 10 ইনভার্স 3 গুণ করতে হবে। এই জিনিসটা জীবনে ভুল করবে না বাজি, আমি বলতেছি, এখন রেড মার্ক দিয়ে লিখে রাখছি, ঠিক আছে। এগুলা গেছে এগুলা। আচ্ছা, গ্যাসের কণার গতিশক্তির হিসাব পসি একটা সূত্র আছে, গতিশক্তির পিভি ইকুয়াল টু 1/3m²। এন মোলের ক্ষেত্রে আছে 3/2 nRT, এক মোলের ক্ষেত্রে 3/2 RT। একটি অণুর গতিশক্তির ক্ষেত্রে হচ্ছে টোয়াইস এন দিয়ে ভাগ করতে হবে, 3RT/2 NA, মোল সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে 6.02 × 10⁻23, ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে। এক মোল গতিশক্তি হচ্ছে যে ইকুয়াল টু 3/2 RT, এন্ড এক্ষেত্রে 3/2 nRT। এন মানে কি তোমার W/m, এগুলো নিয়ে কথাবার্তা পাবা। তো হচ্ছে যে এই যে সূত্রটা মেনলি কিসের উপর নির্ভর করতেছে, গ্যাসের পরিমাণ আর হচ্ছে কেলভিন তাপমাত্রার উপর, বাকিগুলো তো কনস্ট্যান্ট মান না। এটাই এক মোল গ্যাসের গতিশক্তি সূত্র কি, ওই যে এক মোল বলছে কিন্তু, তো 3/2 RT হবে এটা। আচ্ছা, এবার আসে আদর্শ গ্যাস ও বাস্তব সূত্র। আদর্শ গ্যাস সূত্রটা কি বলছিলাম, যে বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রটা মেনে চলবে। তো দুইটা মানদণ্ড হচ্ছে যে কি, আদর্শ গ্যাসের সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়াল টু nRT মেনে চলে, আর স্থির তাপমাত্রায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। তো H2N2O2 CO2 এই গ্যাসের মধ্যে বড় আয়তন আছে, তার মানে হচ্ছে আকর্ষণ বিকর্ষণ আছে। আর বাস্তব গ্যাস জিনিসটা কি, মানে আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ ও পরিবর্তনশীল আয়তন বিশিষ্ট বাস্তব গ্যাস, যেমন কি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, CO2, CH4 ইত্যাদি পাওয়া যায়, তাদেরকে বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস বলে। তো বাস্তব গ্যাস হচ্ছে পুরোপুরি পিভি ইকুয়াল টু nRT মেনে চলে না, 1 অ্যাটমসফিয়ার চাপ বা তার চাপের নিচে থাকতে হবে উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস হচ্ছে কি মোটামুটি আদর্শ গ্যাসে আচরণ করবে। জিনিসটা হচ্ছে যে কি, বাস্তব গ্যাস হচ্ছে বেয়াদব গ্যাস, বদা বাস্তব বদা বেয়াদব। তো বেয়াদব দেখে হচ্ছে আদর্শ গ্যাসের মতো নিতে, ভালো মতো নিতে অনেক হচ্ছে মাইপিট দিতে হয়, উচ্চ তাপমাত্রা দিতে হবে, আবার হচ্ছে নিম্নচাপ দিতে হবে। তো এটা দিয়ে মাথা রাখতে পারো। আর এটা তো বলছি তোমাদেরকে একটু আগে যে বললাম, আদর্শ কোনো কিছু ভালো কিছু চেষ্টার জন্য হচ্ছে সবসময় চেষ্টা করি কি প্রেশারও কম থাকা না, তারপর এদিকে প্রচুর জোশ নিয়ে পড়াশোনা করা, এটাতেও মাথায় রাখতে হবে। জিনিস হচ্ছে উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, এই কথাটা বলা যাবে না। যা কিছু পৃথিবী উল্টা গেলে জায়গা উচ্চ তাপমাত্রা নিম্নচাপ দিলে তারপর তোমার বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে পরিণত হবে, এটা মাথায় রাখতে হবে, এটা বলা যাবে না। চাপ যতই নিম্ন এবং তাপমাত্রা যতই উচ্চ হবে তত হচ্ছে যে কি বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো হবে আর কি। তো ব্যান্ডার ওয়ালসের সূত্র কিন্তু প্রযোজ্য বলছিলাম, বদে বাস্তব গ্যাস মিল পাইছিলাম ব্যান্ডার ওয়ালসের সমীকরণ। তো সমীকরণটা কি, পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এন বি ইকুয়াল টু nRT। দেখো এন স্কোয়ার আছে আর এদিকে বি স্কোয়ার আছে, বাকিগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সবগুলো। আদর্শ গ্যাস কি বলছি, যে তোমার তিনটা সূত্র মেনে চলবে, এটা তো কাল্পনিক সূত্র। দেখো আদর্শ জিনিসটা, দেখো আমাদের সবার কল্পনার মধ্যে ধরো একটা আদর্শ মানুষ থাকে যাকে আমরা ফলো করি, কিন্তু ওটা তো কল্পনাই থাকবে, এটা কি বাস্তবে আসলে এরকম আদর্শ মানুষটা কিছু থাকে না। আর বাস্তব গ্যাস কি, বাস্তব গ্যাস কোনো নিয়ম মেনে চলবে, মানে আমাদের মতো আমরা হচ্ছে যে দুটা মানলে তিনটা মানি না, সেরকম আর কি বাস্তব গ্যাস। তো বাস্তব গ্যাসের উদাহরণ কোনগুলো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। আকর্ষণ বিকর্ষণ অবশ্যই কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, বাস্তব গ্যাসে থাকবে। যা হচ্ছে এখানে নাই সেগুলো বাস্তব গ্যাসে থাকবে। তো আন্তঃআণবিকের ওটা তো আয়তন, যেটা অনুসময়ের আয়তন, আদর্শ গ্যাসের আয়তন মোট আয়তন ধারা যে ধকলকৃত জায়গা থাকবে ওটা নগণ্য হবে, মানে কাউন্ট করবো না। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে ওটা এতটা বেশি হবে কাউন্ট করা যাবে। পিভি ইকুয়াল টু nRT মেনে চলবে। আর এখানে ভ্যান্ডার ওয়ালসের সমীকরণ হবে কোনটা কি, পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এন বি ইকুয়াল টু nRT। বাস্তব গ্যাস হচ্ছে ভ্যান্ডার ওয়ালস মানে মিল আছে, অভ্যন্তরীণ শক্তি কোনো নির্ভরশীল না। আদর্শ গ্যাস যেহেতু আদর্শ মানুষজন কোনো কিছুর উপর নেই সবকিছু। আর বাস্তব গ্যাস হচ্ছে আয়তনের উপর নির্ভরশীল। আর দিকে z ইকুয়াল টু 1 হবে, সংকোচনশীলতার গুণাঙ্ক z
আর বাস্তব গ্যাসের বেলায় হচ্ছে যে কি সংকোচনশীলতা গুণাঙ্ক যেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম এগুলো হচ্ছে এক অপেক্ষা বেশি, আর তোমার কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এগুলো হচ্ছে এক অপেক্ষা কম। কাহিনীটা দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র বলছিলাম না, তো পিভি ইকুয়াল টু এনআরটিতে এনটান বাদ দিয়ে আমরা জেড কথা বলছি, তো পিভি বাই আরটি হচ্ছে জেড। এখন তোমার এই জন্য বলতেছি হাইড্রোজেন হিলিয়াম যাদের হচ্ছে তোমার ভরটা বেশি তাদের হচ্ছে তোমার একের থেকে কম হবে জেড এর মানটা, আর যাদের হচ্ছে ভরটা কম তাদের একে মানে জেড এর মানটা সংকোচনশীল গুণাঙ্কটা হচ্ছে একের অপেক্ষা বেশি হবে। এইখানে এই কথা যেটা বলছি সেটা নিয়ে অনেক কথাবার্তা আছে সামনে, তখন একদম নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। হাইড্রোজেন অণুর বর্গমূল গড়বতি বেগ 25°C কক্ষ তাপমাত্রায় সেকেন্ডে প্রায় 1920.12। দেখো পরীক্ষায় যখন তুমি মানটা বাইর করতে যাবে তখন তুমি পারবা না, এই জন্য হচ্ছে যে কি বইয়ের লাইনগুলো পড়া লাগে, এটা কিন্তু বইয়ের হুবহু লাইন মানটা, তো এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ 1 2 9 দিয়ে মাথায় রাখবা 192। আর অক্সিজেন নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে হচ্ছে যে কি যেটা বর্গমূল গড় গতিবেগ সেটা হচ্ছে প্রায় 500 মিটার। অ্যামাগো সূত্র আছে, তো স্থির তাপমাত্রায় বাস্তব গ্যাসে পিবি বনাম পি রেখা গেছে অ্যামাগো বক্ররেখা বলা হয়। আচ্ছা এই চিত্রটা একটু দেখবো, দেখো এখানে তোমার যখন এমনিতে যাচ্ছে, হ্যাঁ এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা ভর বেশি সেটা হচ্ছে ফার্স্টে একদম নেমে গেছে তারপর বাড়ছে, তারপরে আদর্শ গ্যাস মোটামুটি হাইড্রোজেনটা আদর্শ গ্যাসের কাছাকাছি বলছে তখন এটা স্ট্রেট লাইন, তারপর হিলিয়াম যেগুলো মান কম সেগুলো হচ্ছে যে কি তোমার স্ট্রেট লাইন, যেগুলো ভর বেশি সেগুলো কিন্তু একটু বাঁকা হয়ে উঠতেছে। নাইট্রোজেনের ভর একটু বেশি, অক্সিজেনেরটা তারও বেশি, কার্বন ডাইঅক্সাইড একদম বেশি তখন এটা একদম নেমে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেনের ভর কম সেটা একটু মানে লাইন বরাবর, তবে হিলিয়ামের দেখো একদম আদর্শ গ্যাসের তোমার কাছাকাছি জিনিসগুলো, আর যখন কার্বন ডাইঅক্সাইড ভর বেশি হচ্ছে তখন একদম নেমে গেছে। কিন্তু তো প্রথম ধরনের লেগ যেগুলো হাইড্রোজেন হিলিয়াম ওখানে সরলরেখা হচ্ছে দেখাইলাম, আর যেখানে অক্সিজেন 9 2 যেগুলো ভর বেশি সেগুলো হচ্ছে বক্রলেখ হচ্ছে। আদর্শ গ্যাস থেকে হচ্ছে বাস্তব গ্যাসের বিচ্যুতি শুধু প্রকৃত গ্যাসের নয় বরং তাপমাত্রার উপরও নির্ভরশীল। সাধারণভাবে গ্যাসের উপর প্রযুক্ত চাপ বেশি হয়, তো যত বেশি হয় গ্যাসের আদর্শ আচরণ যেটা সেটা তত বিচ্যুতি ঘটে, ভর যত বেশি বিচ্যুতি তত বেশি, এটা দিয়ে বোঝা যায়, মানে মানটা জিনিসটা মনে রাখা যায় আর কি। লাগতেছে না z equal to v by v naught মানটা মাথায় রাখতে পারো 1.008 সরি। তো সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক যেটা প্রকৃত পক্ষে সেটা হচ্ছে একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের মোলার আয়তন আর হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন অনুপাতটা, এই যে আয়তনের যে অনুপাত বাস্তব বাই আদর্শ সেটাই হচ্ছে যে তোমার জেড। এবার আসি একদম এমসিকিউর হট টপিক বলা যায়, হট টপিকে চলে আসছি। হ্যাঁ একটা হট টপিকে চলে আসছি, দেখো আমরা কি বলছি যখন তোমার ভর কম হবে তখন z এর মান হচ্ছে 1 এর থেকে বেশি হবে, এটা হচ্ছে যে এই যে z এর মান যখন 1 এর থেকে বেশি তখন গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য, যখন হচ্ছে ভর কম, এটা একটা মাথায় রাখবা, ভর কম কম পেষণযোগ্য, আর যখন ভর বেশি তখন হচ্ছে যে কি তোমার বেশি পেষণযোগ্য, তার মানে অধিক দ্রবণীয়। এখন বেশি পেষণযোগ্য যখন অধিক দ্রবণীয় তাহলে কম দ্রবণীয় বললে হচ্ছে তোমার কি হবে, ভর কম হবে, মাথায় রাখবা কম ভর কম পেষণযোগ্য কম হচ্ছে তোমার দ্রবণীয়। হ্যাঁ আর z equal to 1 তো আদর্শ গ্যাস, এটা বুঝতে পারতেছি আমরা। গ্যাস পেষণ গুণাঙ্ক বনাম পিএ যে লেখচিত্র সেটা থেকে বোঝা যায় যে প্রায় শূন্য চাপে তোমার z equal to হচ্ছে 1 হয়, অর্থাৎ অতি নিম্ন চাপে হচ্ছে বাস্তব গ্যাস তোমার আদর্শ গ্যাস আচরণ করে, বলছিলাম অতি নিম্ন চাপ আর হচ্ছে যে কি বেশি তাপমাত্রা দিতে হবে, তাই না? তো অতি নিম্ন চাপে যে তাপমাত্রায় বাস্তব গ্যাস বয়েল সূত্র মেনে চলে বা আদর্শ আচরণ করে তাকে হচ্ছে বয়েল তাপমাত্রা বলতেছে, অতি নিম্ন চাপে কিন্তু তাপমাত্রা বয়েল তাপমাত্রা। তো এখানে দেখো অনেক তাপমাত্রা বলছে, এগুলো লাগবে না, এটা দেখো লিখছে যে কি কোনটার পেষণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি, গুণাঙ্কের মান বেশি বলছে কিন্তু, তো হচ্ছে z equal to pv by rt। হ্যাঁ z সমাধান 1/n, পেষণ বলে নাই, পেষণ গুণাঙ্ক বলছে, পেষণ গুণাঙ্ক মানে z এর কথা বলতেছে, তো z এর কথা তোমার যেটার মান কম সেটা বেশি না সবচেয়ে বেশি, তো হাইড্রোজেন। লাইনটা দেখো এখানে লিখছে কম পেষণযোগ্য, কিন্তু গুণাঙ্ক তো 1 এর থেকে বেশি, তাই না? তো সবচেয়ে বেশি তো z না, তো মান যেটা কম হবে সেটা হওয়ার কথা না। জিনিসটা বুঝতেছো? পেঁচানো যাবে না, পরীক্ষায় পেষণ যোগ্য বলছে নাকি পেষণ গুণাঙ্কের কথা বলছে সেটা একটু বুঝতে হবে। বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণের যে শর্তটা উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ দিতে হবে, এটা তো 50 বার বলে ফেলছে আল্লাহ দিলে। যে গ্যাসের ঘনীভবন তাপমাত্রা বা আদর্শ তরলের স্ফুটনাঙ্ক যতই এসটিপি এর মান থেকে দূরে থাকবে বিচ্যুতির মান তত বেশি হবে।
আদর্শ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। তারপর হচ্ছে যে কি গ্যাস সময়ের মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তন তুলনায় নগণ্য হয়। এগুলা গেছে। তো ভ্যান ডার ওয়ালসেরও কিছু কথাবার্তা আছে যে Z=1, এটা তো বললামই, যখন 1 থেকে বেশি হবে তখন হচ্ছে তোমার কম্প্রেশনযোগ্য হবে Z এর মান, আর কম্প্রেশনযোগ্য হলো তারপর এদিকে Z এর মান যখন 1 থেকে কম হবে তখন অধিক প্রেশনযোগ্য হবে। আর ওইটা তো জানো PV/RT সমান হচ্ছে তোমার Z, এটা তো জানো, এই যে PV/RT সমান Z, এটা আর কি। ভর বেশি যেগুলো সেগুলো হচ্ছে অধিক প্রেশনযোগ্য, আর যেগুলো ভর কম সেগুলো কম প্রেশনযোগ্য। তারপর আবার ওগুলোর আবার গুণাঙ্কটা বেশি। ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা তো বললাম, P+n² A/v² × v - nv = nRT। উচ্চ চাপ হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা এরকম হয়, একটু দেখো। হ্যাঁ, এমনি লিখছিলাম আর কি। আচ্ছা, কোন গ্যাস অধিক প্রেষণযোগ্য? দেখ এখন বলছি যে কি অধিক প্রেষণযোগ্য, কিন্তু তো ভর বেশি হইতে হবে না, অধিক ভর অধিক প্রেষণযোগ্য, এটা তো বলছে কার্বন ডাইঅক্সাইড হবে। ভরগুলো বাই করবা। তো যখন অধিক প্রেষণযোগ্য বলছে তখন কি Z এর মান হচ্ছে 1 থেকে কম হয়, তো PV মানটা হচ্ছে 8 থেকে কম হবে। এই দেখো এখানে আমি জিনিসগুলো একসাথে লিখে রাখছিলাম, যখন Z এর মান হচ্ছে 1 থেকে কম হবে আকর্ষণ বেশি হবে, আকর্ষণ যেটা বেশি সেটা দূরত্ব হচ্ছে যে কি কমবে, তো অধিক প্রেষণযোগ্য হবে, আর ভর বেশি হবে, ভর বেশি হলে অধিক প্রেষণযোগ্য, এটা আমরা। আর তাহলে বাকি কথাগুলোর উল্টা কথাই তো তোমার যখন 1 থেকে বেশি হবে। একটু দেখে নাও, কনফিউজড হওয়া যাবে না। হ্যাঁ, গুণাঙ্কের মান কখন বেশি কখন হচ্ছে তোমার প্রেষণযোগ্য বলতেছি, কখন প্রেষণযোগ্য বলতেছি না। এই একটা টপিক থেকে তোমার 50টার মতো MCQ করা যায় অ্যাটলিস্ট। আচ্ছা, গ্যাসের আণবিক ভর বেশি হলে এর মান বেশি হয়, এই কথাটা একটু লাগবে। হ্যাঁ, ভর বেশি হলে এর মান বেশি হবে। আচ্ছা, গ্যাসের সিলিন্ডারকরণ সূত্র বিপি দিয়ে মাথায় রাখবা 75-25। বর্তমান গ্যাস রান্নার চুলাতে হচ্ছে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে এলপি গ্যাস যেটা তরলিত পেট্রোলিয়াম সেটা 25% হচ্ছে প্রোপেন থাকে, পথে 25 পথে প্রোপেন, আর 75% হচ্ছে বিউটেন থাকে। বিপি দিয়ে মাথায় রাখো, যেহেতু পথে 25 হয়ে যাচ্ছে প্রোপেন, তাহলে বিতে হচ্ছে বিউটেন, তো বাকি একসাথে থেকে 25 গেলে কত? 75, শেষ। সিএনজি হচ্ছে কি কমপ্রেড ন্যাচারাল গ্যাস, আর এটা হচ্ছে সংকুচিত স্টেনলেস যেটা স্টিলের ক্ষেত্রে, ওয়েল্ডিং এর বেলায় হচ্ছে আর্গন গ্যাস নিষ্ক্রিয় পরিবেশ রূপে ব্যবহৃত হয়। তারপর আর্গন গ্যাস হচ্ছে সিলিন্ডারে বিক্রি করা হয়। তো লোহা কাটা আর জোড়া লাগার ক্ষেত্রে হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস সিলিন্ডারে ব্যবহৃত হয়। অক্সিজেন সিলিন্ডারে তো অক্সিজেন গ্যাস থাকে, তো লোহা কাটা আর যেটা জোড়া লাগাবো সেটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাসের সিলিন্ডারে ভর্তি করে ব্যবহার করা হয়। তো গ্যাস সিলিন্ডারে কেবলমাত্র এলপি গ্যাস সাধারণ মাত্রায় তাপমাত্রায় 6 অ্যাটমসফিয়ার চাপে তরলীভূত করে শীতল করা সিলিন্ডারে ভর্তি করা হয়। এখানে আসি একটু, এলপিজি তো বললামই, ফুল ফর্মটা একটু পড়ে নিবা। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি হচ্ছে গন্ধহীন তীব্র গন্ধযুক্ত তোমার মারক্যাপটিন যৌগ হচ্ছে থায়ামিথানল CH3SH আর C2H5SH দিয়ে, এটা মাথায় রাখছিলাম আমি, C2H5SH আর CH3SH দিব। আর সিলিন্ডারের লিঙ্কেজ হচ্ছে কিনা সেটা বোঝা যাওয়ার জন্য হচ্ছে গন্ধটা, আমার যদিও গন্ধটা একটু ভালোই লাগে, খারাপ লাগে না। এলপিজি এর দহন বা ক্যালোরিফিক মান যেটা সেটা হচ্ছে 94,000 কেজিএম ইনভার্সিটি, এটি একটি ক্লিন ফুয়েল। হ্যাঁ, আর এলএনজিটা কি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এটা কি হচ্ছে মেনলি তোমার প্রাকৃতিক গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড H2S ও উচ্চ আণবিক ভর বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অপসারিত করে মূলত CH4 গ্যাসকে নিম্ন তাপমাত্রা -160°C নিতে হবে। টেম্পারেচার একটু মাথায় রাখবে, -160°C নিয়ে আসবো সেটা। এলপিজি এর মধ্যে এলএনজি হচ্ছে যে একটা ক্লিন ফুয়েল গ্যাস, তার মানে আমরা দুইটা কথা বলতেছি, এলপিজি আর এলএনজি এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি, কিন্তু সিএনজি ক্ষেত্রে 38,000 মান এগুলো লাগছে। দেখো এলপিজির মানটা কিন্তু এলএনজি আর সিএনজি থেকে বেশি, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এই যে এই লাইনটা থেকে যা লিখছে আর কি, এইভাবে মাথায় রাখবা। এখানে মানগুলো সব আমি একসাথে লিখে দিছি। একটু ক্রান্তি তাপমাত্রাটা মাথায় রাখা লাগে। হ্যাঁ, যেটা CO2 সেটা 31, দেখো 2 1 যোগ করলে 3 হয়, 3 1, ঠিক আছে। হাইড্রোজেন এটা -240° ক্রান্তি, আর এদিকে হিলিয়াম এটা -268, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি চাপটা কিন্তু 72.9 অ্যাটমসফিয়ার। এখন ক্রান্তি তাপমাত্রা কি? ক্রান্তি তাপমাত্রা জিনিসটা হচ্ছে যে কি প্রত্যেক গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। হ্যাঁ, যে তাপমাত্রা হচ্ছে গ্যাসটা পৌঁছালে এরপর যতই চাপ দাও না কেন তুমি হচ্ছে তরলে পরিণত করতে পারবে না, এটাই হচ্ছে ক্রান্তি তাপমাত্রা। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার 31.1, NH3 এর হচ্ছে 132, দেখো 1 2 3 4 মিলে গেছে না, 1 2 3 4। তারপর হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে -240, হাইড্রোজেনের লাস্টে 2 আছে, ওটা দিয়ে মাথা রাখবা, -240। তারপর হিলিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেনের থেকে তো হিলিয়াম একটু বেশি, তো মানটা একটু বেশি হলো আর কি, -268°C। যদিও টেম্পারেচার হিসাবে তোমার মাইনাস যেহেতু আছে, -268টা
কম, বাট এখানে যা আছে আর চাপের ক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে যে চাপটা দেওয়ার পর হচ্ছে যে কি তরলে পরিণত করা যাবে সেটা, এটা গাণিতিক চাপ। তো কার্বন ডাইঅক্সাইডে 72.9, NH3 111, তারপর H3 হচ্ছে 12.8, হিলিয়ামের 2.26। ওগুলো আমি একসাথে লিখে রাখছি এই জন্যই। এবার আসি গ্যাস তরলীকরণে জুল থমসনের যে প্রভাব সেটা। তো জিনিসটা হচ্ছে মেনলি কি যে উচ্চ চাপে থাকা আবদ্ধ পাত্রের গ্যাসকে যখন সচিত্র প্লাগ বা চিপির মধ্যে দিয়ে হঠাৎ নিম্ন চাপে নিয়ে যাব, প্রসারিত করব, তখন তাপমাত্রা হ্রাস করবে। এই যে তাপমাত্রা হঠাৎ হ্রাস করাটা সেটা হচ্ছে জুল থমসন প্রভাব। লাগবে না, এই মানগুলো একটু দেখে রাখতে হবে। হ্যাঁ দেখো হিলিয়াম আর হাইড্রোজেন আর এখানে যে কয়েকটা মার্ক কোড আছে একটু পড়ে নিবা। হিলিয়ামের তোমার সন্ধি তাপমাত্রা হচ্ছে -268 ডিগ্রি, চাপ হচ্ছে 2.26, আর তোমার যে উৎক্রম তাপমাত্রা সেটা -240 ডিগ্রি। আর উৎক্রম যেটা এখানে সেটা হচ্ছে তোমার সন্ধি তাপমাত্রা হাইড্রোজেনের ক্ষেত্রে, তো এটা -240 আর দিকে হচ্ছে -80। তো এই হচ্ছে কথাবার্তা। কার্বন ডাইঅক্সাইড যেটা বললাম 31.1, সন্ধি চাপ হচ্ছে 72, NH3 তে 1 2 3 4 দিয়ে মাথা লাগা যায় 111, অ্যাসোটুলকে 157.7, এদিকে 77, একটু পড়ে নেবেন। গ্যাসের বয়েল তাপমাত্রা যত বেশি হয় তত বেশি তরলীভূত হবে, এগুলো লাগবে না। দেখো হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস তরলীকরণ সবচেয়ে হচ্ছে কঠিন। হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের কথা আমরা আরেকবার বলছি, এক্সোস্ফিয়ারে কিন্তু আমরা এটা পাই আর কি, হাইড্রোজেন হিলিয়ামটা -80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে, হাইড্রোজেনের ক্ষেত্রে এবং -240 ডিগ্রি তাপমাত্রার উপরে। কক্ষ তাপমাত্রা হিলিয়ামের ক্ষেত্রে জুল থমসন সম্প্রসারণে গ্যাসের তাপমাত্রা হ্রাস হয় না। আমাদেরকে জুল থমসন বলছে যে কি হ্রাস হবে, কিন্তু ওখানে হ্রাস হয় না, বরং হচ্ছে বেড়ে যায়। এই যে বের হয়ে যাওয়া, হ্যাঁ, পরিবর্তে গ্যাসের তাপমাত্রা বেড়ে যায়, এটাকে উৎক্রম তাপমাত্রা বলে, ইনভার্সন তাপমাত্রা প্রভাব বলে। হাইড্রোজেনের ক্ষেত্রে সর্বনিম্ন উৎক্রম তাপমাত্রা হচ্ছে -80, আর হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে যে কি সর্বনিম্ন তাপমাত্রা -240 ডিগ্রি। একটা জিনিস বলি, কেমিস্ট্রি হচ্ছে যে ব্যতিক্রম জিনিসগুলোকে বেশি হাইলাইট করে। হ্যাঁ, আমার পরীক্ষায় দেখবা সবসময় ব্যতিক্রম টাইপসের কোশ্চেনগুলো বেশি আসে। এখন নর্মালি তোমার জুল থমসন বলছিল যে কমে যাওয়ার কথা, এখন হাইড্রোজেন হিলিয়ামে যখন বেড়ে যাচ্ছে তখন এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট টপিক হয়ে যাচ্ছে, কারণ ব্যতিক্রম সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট। এটাই এখানে আসি, এটা তো পড়লামই, হাইড্রোজেন উৎক্রম তাপমাত্রা 50 বার 10-20 বার তো বলাই হয়ে গেছে। এখানে আসি, এই যে সংকট তাপমাত্রা -141, হাইড্রোজেনের -240, আর কার্বন ডাইঅক্সাইড 31.1। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে পার্ট 2 তে পড়াবো। তো এরই মাঝে হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের প্রথম পার্ট শেষ হইলো। আল্লাহ হাফেজ, পিস।